মূলত একজন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে গিয়ে তার সাথে আলাপচারিতার একটি পর্যায়ে ভৌতিক ঘটনা ঘটেছে কিনা এই বিষয় নিয়ে যখন তার সাথে কথা বলেন, শুরুতে তিনি বলতে চাননি, পরবর্তীতে তিনি কয়েকটি ঘটনা বলেন যেটি তার নিজের দেখা এবং নিজের সাথে ঘটা। ঠিক তেমনই ঘটনা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি প্রিয় লিসেনার্স। উনি ওই হসপিটালে দীর্ঘ 30 বছর যাবত সিকিউরিটি গার্ডের কাজ করছেন, আর তার নাম হচ্ছে আজমল। তো উনি কিন্তু শুরু থেকে এই যে ডিউটি পালন করছেন, এক যুগের মধ্যে কোন ধরনের কোনো ভৌতিক ঘটনা ওনার সাথে ঘটেনি। উনি ওনার টাইম অনুযায়ী ডিউটি করতেন, ম্যাক্সিমাম ডিউটির টাইমটা ওনার দিনের বেলায় থাকতো, রাতের বেলা ওনার ডিউটি পড়তো, কিন্তু রাতের বেলা ডিউটি পড়েছে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি, এরকম সময়টাই ওনার চাকরির জীবনে সবচেয়ে বেশি হয়েছে। আর ওনার ডিউটির টাইমিংটা এমন ছিল যে যদি রাতে আসতো, রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত ডিউটি থাকতো, আবার 6টার সময় যারা ডিউটিতে আসতো তারা দুপুর 2টা পর্যন্ত, আবার 2টার সময় যারা ডিউটিতে আসতো তারা রাত 8টা পর্যন্ত, এবং 8টার পরে যারা ডিউটি থাকতো তারা তো ওই যে সকাল 6টা পর্যন্ত ডিউটি করতো। এইভাবে আর কি টাইমিংটা সেখানে ফিক্সড ছিল। তো ওই রাত্রে ওনার ডিউটি ছিল রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত। উনি ওনার নিয়ম মাফিক রাত 8টার সময় চলে আসেন, এসে প্রয়োজনীয় কাজ সম্পাদন করে ওনার যেই সিকিউরিটি বেঞ্চ সেখানে বসে পড়েন। ওই রাত্রে ওনার ডিউটি ছিল, মানে সবাই তো একসময় একই জায়গায় থাকে না, কারো গেটে থাকে, কারো আউটডোরে থাকে, কারো দেখা যাচ্ছে ওটি বা আশেপাশে এরকম কোনো জায়গায় ডিউটি থাকে। তো ওই রাত্রে ওনার ডিউটি ছিল বড় একটি হল রুমে। হল রুমে মানে গণরুমের মতো অনেক রোগী ছিল সেখানে, আর হসপিটালটি 6 তলা, আর ওনার ডিউটি ছিল ওই রাতটা 4 তলাতে। রাত আনুমানিক 2টো কি 3টা হবে সর্বোচ্চ। ওই সময় ওনার খুব ঘুম পেয়েছে। তখন চিন্তা করেন ঘুমালে তো চলবে না, ডিউটি তো করতে হবে। এক কাজ করি, পুরো হল রুমটি একটা চক্কর মেরে আসি। হল রুমের ম্যাক্সিমাম লাইট অফ ছিল, কারণ ওই সময় তো ঘুমের সময়। রোগীর সাথে থাকা আত্মীয় স্বজনরা তারাও সবাই ঘুমাচ্ছেন। তিনি যখন হলরুমে ঢোকেন, হলরুমের ভেতর দিয়ে হাঁটছেন, হলরুমের মধ্যে কিছু কিছু ওয়ার্ড ভাগ করা ছিল আর কি। তো একবারে শেষ মাথায় যেখানে রোগী খুব কম ছিল, কারণ শুরুর দিকের বেডগুলোতে রোগী রাখতে 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 শেষ দিকে বেডে সাধারণত রোগী কম থাকে। তো ওই ওয়ার্ডের রোগী একটু কমই থাকে, মানে ওই ওয়ার্ডটাতে, অন্য ওয়ার্ডে আবার অনেক রোগী থাকে। তো যাই হোক, উনি যখন যাচ্ছিলেন হঠাৎ করে একটি বেড নাম্বার, ওনার বেড নাম্বারটা স্পষ্ট মনে আছে, বেড নাম্বারটা ছিল X12, মানে X12, XYZ থাকে না, সেই X12। আর ওই জায়গা 12টা বেড ছিল, ওই অংশটুকু 11টা বেডে কোনো রোগী ছিল না। তো উনি খেয়াল করেন যে ওই X12 বেডে একজন রোগী আছে, এবং রোগীটি ঘুমিয়ে নেই, সে বসে আছে। উনি এটিও খেয়াল করেন যে রোগীটি তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। অন্ধকার ছিল ঘর, তার মানে এই না ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে তো হসপিটালের করিডোরে বা সাইডে লাইট জ্বালানো থাকে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন যে অনেক গভীর রাত হলেও কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার কিন্তু রুম থাকে না আর কি। ওর মধ্যে উনি কিন্তু ওই লোকটাকে দেখছিলেন, আর একটা চিকন হাসির শব্দ এই আজমলের কানে ভেসে আসছিল। তিনি এগিয়ে যান এবং ওই রোগীকে জিজ্ঞেস করেন, মানে খুব বেশি জোরে তো তার সাথে কথা বলা যাবে না, অন্য রোগী ঘুমাচ্ছে, আত্মীয় স্বজনরা ঘুমাচ্ছে, ওই সময়টাতে তাদের ডিস্টার্ব হতে পারে। এই জন্য আস্তে আস্তে বলেন যে আপনি হাসছেন কেন আর ঘুমাচ্ছেন না কেন? ঘুমান, কিন্তু কোনো জবাব আসে না, কিন্তু হাসিটা বন্ধ হয়ে গেছে। এরপর উনি আরেকটু কৌতূহলী হয়ে বেডের দিকে এগিয়ে যান, আর তখন উনি যেটা দেখেন উনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি। উনি দেখছিলেন যে ওই লোকটি তার এক চোখ বের করে হাতে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আর আজমলকে উদ্দেশ্য করে বলছেন
যে কিরে, একটা তো আমি খাচ্ছি, তুই খাবি নাকি? আসলি যখন নে, আরেকটা চোখ খা, বের করে দেব। এই দৃশ্য দেখে উনি এমন ভয় পেয়েছেন, এখন চিৎকার করতে গিয়েও উনি এক হাত দিয়ে মুখ চেপে ধরেছেন, কারণ অনেক রোগী আছে কিন্তু ওইখানে আশেপাশে। উনি দ্রুত এখান থেকে দৌড়ে বের হয়ে যান। বের হয়ে যেই ওয়ালরুমের যেই জায়গাটাতে নার্সরা বসে, স্টাফ নার্সরা যারা বসে, আরো যারা আছেন আর কি, তাদেরকে বলেন যে আপনারা তাড়াতাড়ি আসেন, দেখেন কি হয়েছে। আর নার্সরাও ভয় পেয়েছেন যে কোনো রোগীর কোনো গুরুতর কোনো সমস্যা হলো কিনা। সেখানে গিয়ে দেখা যায় যে X12 বেডে কোনো রোগীই নেই। অদ্ভুত একটি ঘটনা। নার্সরা জিজ্ঞেস করেন কি হয়েছে, নার্সদেরকে উনি বলেন যে উনি এই দেখেছেন। তখন নার্স বলেন যে ভাই, আপনি ডিউটি করছেন, রাত হয়ে গেছে অনেক, মনে হয় উল্টাপাল্টা কিছু দেখছেন, যান আপনি ডিউটিতে যান। আর যদি বেশি কষ্ট হয়, ওই যে বাইরে কিন্তু আরো সারা রাত খোলা থাকে কিছু দোকান, ওখানে গিয়ে চা কফি কিছু একটা খেয়ে এসে আবার ডিউটিতে বসেন। তো উনি চিন্তা করেন যে কি দেখলাম, এটা তো এইভাবে দেখার কথা না। মানে সে যে অবচেতন মনে দেখছেন বিষয়টা এরকম না, উনি তো স্পষ্টই দেখেছেন, এবং দেখেই তো উনি নার্সদেরকে ডেকে নিয়ে এসেছেন, উনি তো পুরো সেন্সে আছেন। তারপরেও নার্সদের পরামর্শে উনি নিচে যান, গিয়ে এক কাপ গরম কফি খেয়ে আবার সে ডিউটি পালন করা শুরু করেন। ওই রাত্রে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটে না। এরপরে কেটে যায় প্রায় 3 বছর। এই 3 বছরের মধ্যেও বিভিন্ন সময় রাতের বেলা ওনার হরহামেশাই ডিউটি পড়তো, কিন্তু কখনোই আর কোনো ঘটনা ঘটেনি এই 3 বছরের মধ্যে। এরপর 2012 সালের আগস্ট মাসের 13 তারিখ, ওনার তারিখটাও মনে আছে, আরো একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই দিন ওই হসপিটালের 6 তলা ওনার ডিউটি পড়েছিল। রাত ঠিক একই রকম, ওই যে প্রথম যে ঘটনাটি ঘটেছিল, রাত আনুমানিক 2টো কি 3টা হবে এরকম আর কি। তো উনি হসপিটাল করিডোরের যেটা আছে আর কি, ওইখানে বসে আছেন এবং আনমনে কি যেন ভাবছিলেন। তো হঠাৎ উনি খেয়াল করেন করিডোরের একটা মাথায় একটা স্ট্রেচার আছে। হসপিটালের যে স্ট্রেচার গুলো থাকে অনেক সময় এলোমেলো পড়ে থাকে স্ট্রেচার গুলো আশেপাশে, তো ওরকম একটা স্ট্রেচার পড়ে আছে। তো উনি দেখতে পান যে স্ট্রেচারে একটি লোক শুয়ে আছে। উনি ভাবেন যে ভেতরে বেড ফাঁকা আছে, এত কিছু বাদ দিয়ে এই লোকটা এই স্ট্রেচারের উপর শুয়ে আছে কেন? উনি যে রোগী না সেটা উনি বুঝতে পারছেন যে রোগী না, কারণ রোগী এরকম করিডোর স্ট্রেচারের উপর শোয়ানো থাকবে না, থাকলে ভিতরেই থাকবে। অনেক সময় লোকজন মানে রোগীর আত্মীয় স্বজনরা স্ট্রেচারের উপরে ঘুমায়। আর ওই দিন গরম পড়েছিল, উনি ভেবেছিলেন হয়তো গরমের কারণে স্ট্রেচারটা ওখানে নিয়ে এসে কোনো একজন লোক ওখানে ঘুমিয়ে আছে, রোগীর আত্মীয় স্বজন আর কি। আর স্ট্রেচারে ঘুমানো কিন্তু নিষেধ অনেকগুলো কারণে। প্রথমত স্ট্রেচার হঠাৎ করে রোগী আনা নেওয়ার কাজে লাগতে পারে, কোন লোক যদি সেখানে ঘুমিয়ে থাকে তাহলে ঝামেলা। আরেকটা ব্যাপার হলো স্ট্রেচারের নিচে কিন্তু 4টা চাকা লাগানো থাকে। অনেকে ঘুমের ঘরে কিন্তু নড়াচড়া করেন, এবং নড়াচড়া করলে অনেক সময় স্ট্রেচার গুলো সরে যায়, এবং সরে গেলে শব্দ হয়, এতে অসুবিধা হয়। আর একটা কারণ হলো এলোমেলো হলে মানে সরে গেলে অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। আর স্ট্রেচারের ডানে বাঁয়ে তো আসলে কোনো ব্যারিকেড থাকে না। এই ব্যারিকেড না থাকার কারণে রোগী যখন ঘুমের ঘরে যদি নড়াচড়া করে পড়ে যেতে পারে, বা যদি আত্মীয় স্বজন শুয়ে থাকে পড়ে যেতে পারে। এই জন্য স্ট্রেচারটা শুধু একটা নির্দিষ্ট কারণে ইউজ করা হয়, রোগী আনা নেওয়া এবং লাশ যদি সরানো হয় বা আনা হয় এরকম একটা ক্ষেত্রে আর কি। আর করিডোরে ওই লোকটি বসে আছেন, মানে শুয়ে আছেন স্ট্রেচারের উপরে। উনি যদি নড়াচড়া করেন, যদি স্ট্রেচার চলতে শুরু করে, তাহলে একটা ভয়ানক ঘটনা ঘটতে পারে। সিঁড়ির দিকে চলে গেলে আরো একটা ভয়ানক ঘটনা ঘটতে পারে। এমনিতে তো শোয়া নিষেধ স্ট্রেচারের উপরে। উনি কি করেন যে উনি হাঁটতে থাকেন, ওই স্ট্রেচারের দিকে যেতে থাকেন, কারণ ওই লোকটিকে ঘুম থেকে ডেকে তাকে স্ট্রেচার থেকে নামিয়ে উনি ভেতরে থাকা কোন একটা বেডে ঘুমাতে বলবেন, এটাই ছিল তার উদ্দেশ্য। তো উনি ওখানে যান, উনি গিয়ে দেখেন যে একদম সাদা কাপড় মুড়ি দিয়ে একটা লোক শুয়ে আছে,
লাশের মতো শুয়ে আছে, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা অনেকটা কাত হয়ে শুয়ে থাকি না, ওই রকম শুয়ে আছে। তো উনি ভাবছেন যে এই গরমের মধ্যে এই সাদা কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে আছে। প্রথমে ডাকাডাকি করেন, কোনো সারা শব্দ নাই। উনি বুঝতে পারছিলেন যে এই লোকটা জীবিত, কারণ নিঃশ্বাস নিয়ে শরীরটা একটু ফুলে ওঠে, উনি এটা বুঝতে পেরেছিলেন। তো উনি একসময় গায়ে হাত দিয়ে ডাকতে থাকেন, কোনো সারা শব্দ নাই। এরপরে উনি ওই কাপড়টা সরান মুখের উপর থেকে, চিন্তা করেন যে আরো ভালো করে ডাকি। যখন কাপড় থেকে মানে মুখের উপর থেকে কাপড়টা সরিয়েছেন, সরানোর পরে ওই লোকটার মুখ উনি দেখতে পান। মুখ দেখার পর হঠাৎ করে যে ঘটনাটি ঘটে, এইটা মানে যে কোনো সাহসী লোকের ক্ষেত্রেই তার ভিতরে ভয়ের একটা ভয় ধরিয়ে দেবে। যখনই উনি দেখেছেন যে ওই লোকটা কাত হয়ে শুয়ে আছে, ওই লোকটা কি করে, সে আবার মানে চিত হয়ে শুয়ে পড়ে। চিত হয়ে শুয়ে পড়ার সাথে সাথে একটা বিশ্রী ভাবে ওই আজমল ভাইয়ের দিকে তাকে একটা হাসি দেন এবং বলেন, কিরে আজমল, সেদিন তো তোকে একটা চোখ খাওয়ার দাওয়াত দিলাম, খাইলি না। এই দেখ, আজকে কিন্তু আমার দুটো চোখই নাই। আজমল ভাই খেয়াল করে, আসলেই ওই দুটো চোখ, তার আসলে চোখের যে জায়গায় চোখ থাকার কথা সেখানে নাই, এবং আরেকটা চোখ তার হাতে ধরা, এবং হাতটা নিয়ে এসে বলছে, আজমল এই যে নে, সেদিন তো খাইলি না, আজকে খা। এইটা দেখার সাথে সাথে ওনার তো কি অবস্থা হতে পারে প্রিয় লিসেনার্স বুঝতেই পারছেন। উনি প্রচন্ড ভয় পান। উনি সেন্সলেস হন নাই ওই অবস্থাতে, কিন্তু দৌড়াতে থাকেন, দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় গিয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে, পরবর্তীতে উনি জানতে পারেন যে ওই করিডোর এক মাথায় উনি পড়েছিলেন। এরপর যেটা হয় সেটা হলো যে উনি একজন ভালো হুজুরের কাছে যান, হুজুর ঝাড়ফুঁক করে দেন। তো এরপরে ওনার সাথে, এই যে এখনো তো উনি চাকরি করছেন, এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা থেকে শেখ আবির। উনি বর্তমানে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের একজন স্টুডেন্ট। উনি ঠিক যেভাবে ঘটনাটি আমাদেরকে লিখেছেন, আমি ঠিক সেভাবে ঘটনাটি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি এভাবে শেয়ার করলেই আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং ইনশাল্লাহ ভালোও লাগবে। তো চলুন শুরু করে দিই ঘটনাটি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটে আমার বন্ধু মাইনুল ইসলামের মায়ের সাথে। আমার বন্ধু মাইনুল যেভাবে ঘটনাটি বলেছে, আমি ঠিক সেভাবে লেখার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। ঘটনাটির সাল 2018। এখনো এই ঘটনাটির সাথে আন্টি জড়িত আছে এবং তিনি পুরোপুরি বের হতে পারেননি এই বিষয়টি থেকে। আমার বন্ধুর মা মানে আন্টি ছোটবেলা থেকেই ছিলেন চালু ও ডানপিটে স্বভাবের। আমার বন্ধু মাইনুল, তারা 3 ভাই। ছোট ভাইয়ের নাম মকবুল। একদিন তারা সকলে মিলে আমার বন্ধু মাইনুলের আন্টির বাসায় বেড়াতে যায়। সারাদিন থাকার পরে সন্ধ্যার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এমন সময় দেখে বাগমারা নামক জায়গায় অনেক বড় মেলা হচ্ছে। তারা সেই মেলায় সময় কাটায় এবং বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাসায় ফিরে সকলে ফ্রেশ হয়। একটু পরে দেখে তার ছোট ভাই মকবুল ঘরের মধ্যে নেই। তার মা মানে আন্টি মকবুলকে ডাক দেওয়ার জন্য জানালার কাছে যায় এবং তার কাশি আসে, যার কারণে তিনি জানালা দিয়ে থুথু ফেলেন। একটু পর তিনি অনুভব করেন তার গলার মধ্যে কি যেন চেপে ধরেছে এবং তিনি দম নিতে পারছেন না। এরপর আমার বন্ধুকে বলে যে, মাইনুল, আমার অনেক অস্থির লাগছে, দম বন্ধ হয়ে আসছে। বলে রাখা ভালো যে আন্টির প্রেশার সবসময় হাই থাকতো। এরপর আমার বন্ধু প্রেশার মেপে দেখে প্রেশার একদম লো, 60/40। এমন অবস্থায় তাকে সবাই মিলে মাথায় পানি ঢালে।
চেষ্টা করে প্রেশার যেন স্বাভাবিক হয়, যেন একটু আপ হয়, কিন্তু আপ হওয়ার পরিবর্তে প্রেশার আরো কমতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে আসে। এরপর তারা দেরি না করে সকলে মিলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে 3 থেকে 4 দিন থাকার পর একটু উন্নতি হয়, পরে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার একদিন পর সে আবারও অনুভব করেন কে যেন তার গলা চেপে ধরেছে, দম নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। সাথে সাথে আমার বন্ধুর নানুকে খবর দেওয়া হয়, কারণ তিনি ঝাড়ফুঁক করতে পারতেন। তিনি আসার পর আমার বন্ধুর মাকে ঝাড়ফুঁক করেন, কিন্তু কোনো উন্নতি হয় না। নামাজ পড়ার সময় তিনি ফিল করেন কে যেন তার গলা চেপে ধরেছে আবারও। এরপর তাকে হুজুরের দেওয়া পানি পড়া খাওয়ানো হয়, বিভিন্নভাবে ঝাড়ফুঁক করানো হয়, কিন্তু ঘটনা কোনো উন্নতি ঘটে না। এমন সময় আমার বন্ধুর নানু বলে যে, তোর ছোট ছেলে মকবুল যখন হয়েছিল তখন তোর কাছে যেটা এসেছিল ওইটা আবার ফিরে এলো না তো। এটি শুনে আমার বন্ধু তার নানুকে জিজ্ঞেস করে যে, নানু কি হয়েছিল আম্মুর সাথে, আমাকে বলো। তার নানু শুরুতে বলে যে না তেমন কিছু না। পরে আমার বন্ধু অনেক জোরাজুরি করে, যার পরিপ্রেক্ষিতে নানু ঘটনা বলতে রাজি হয়। তার নানু যে ভাষায় বলছিলেন সেটি এমন ছিল, তোর যখন ছোট ভাই হয় সে সবসময় চুপচাপ থাকতো এবং তোর মায়ের কোলে দিলেই ভীষণ ভাবে কান্নাকাটি জুড়ে দিত এবং কিছু খেতে চাইতো না। এমন অবস্থায় মসজিদের হুজুর এনে ঝাড়ফুঁক করানো হয় এবং হুজুর বলে হয়তো কোনো কুনজর পড়েছে, কিন্তু কোনো উন্নতি হয় না। তোর মায়ের কোলে দিলেই জোরে জোরে কান্না করে, সবার কোলে ভালো থাকে কিন্তু মায়ের কোলে দিলেই কান্নাকাটি করে। এরপর একটা কবিরাজের খোঁজ পাওয়া যায় এবং তোর মাকে তার কাছে নিয়ে যাই। সেই কবিরাজ তোর মাকে তার সামনে বসায় এবং কি যেন দোয়া দুরূদ পড়তে থাকে। তো দোয়া দুরূদ পড়ার মাঝে মাঝেই তোর মায়ের শরীরে ফু দিত এবং ফু দিতেই তোর মায়ের শরীর কেঁপে উঠত। এবং এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে কে যেন একটা মোটা কণ্ঠে তোর মায়ের ভেতর থেকে বলে ওঠে, আমাকে ডেকেছিস কেন বল। তখন কবিরাজ বলে, ওর বাচ্চাকে তুই কিছু খেতে দিস না কেন, তার মায়ের কোলে আসতে দিস না কেন। তখন তোর মায়ের উপর থাকা জিনটি বলে যে, ছোটবেলায় এই মেয়ে আমার অনেক বড় একটা ক্ষতি করেছে, ওকে আমি এত সহজে ছাড়বো না, এত সহজে আমি ওকে ছাড়বো না। কবিরাজ তার রিচুয়ালের মাধ্যমে তাকে আঘাত করে এবং চলে যেতে বাধ্য করে। চলে যাওয়ার আগে ওই দুষ্টু জিনটি বলে যায়, আমি আবারও আসবো ওর কাছে, এখন চলে যাচ্ছি, কিন্তু তুই আমাকে ঠেকাতে পারবি না, যদি পারিস ঠেকানোর চেষ্টা করিস। এই বলে সে চলে যায়। তখন ওই কবিরাজ তোর আম্মুকে বিভিন্ন ধরনের আমল করতে বলে, সবসময় নামাজ কালাম পড়তে বলে, যাতে করে এই দুষ্টু জিনটি সে আর আসতে না পারে। তো এইভাবেই সময় চলে যাচ্ছিল। আমরা ভেবেছিলাম জিনটি হয়তো চলে গিয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে ওই দুষ্টু জিনটি আবার ফিরে এসেছে। এটি শুনে আমার বন্ধু চিন্তায় পড়ে যায়। ওই রাতে বন্ধুর মায়ের ঘরের আশেপাশে ঝুমুরের আওয়াজ ভেসে আসে। রাত তখন গভীর, আনুমানিক রাত 2টো বাজে। মনে হয় কেউ একজন ঝুমুর পরে ঝুমঝুম করে হাঁটছে। শব্দটি বাসার সকলেই শুনতে পেয়েছিল এবং ওই রাতে একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটা দেখেছিল আমার বন্ধুর আম্মু, মানে আন্টি। স্বপ্নে তিনি দেখেন কালো জুব্বা পরা কেউ একজন হুজুর টাইপের লোক এসে জোর করে বিভিন্ন খাবার খাওয়াচ্ছে, যেমন ভাত, বিরিয়ানি, খিচুড়ি, বিভিন্ন ধরনের ফল, এইসব। এবং সকালবেলা যখন ঘুম ভাঙে তখন তিনি উপলব্ধি করেন যে তার পেট ভরা, সারাদিন কিছু খেতে চায় না। এমন স্বপ্ন প্রতি রাত্রে উনি দেখতে থাকেন। কখনো দেখেন তার স্বামী তাকে খাওয়াচ্ছে, কখনো দেখে তার মা তাকে খাওয়াচ্ছে, কখনো দেখে তার ছেলে তাকে খাওয়াচ্ছে, এবং সারাদিনে তার একটুও ক্ষুধা পায় না এবং তার কিছু খেতেও ইচ্ছা করে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর তার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় এবং তিনি খুব
মানে অবাক করা ভাবে, মানে এত দ্রুত মানুষ আসলে শুকিয়ে যায় না, উনি শুকিয়ে যেতে থাকেন। সবচেয়ে বেশি সমস্যা হতো তখন যখন তিনি গরুর মাংসের গন্ধ পেতেন। গরুর মাংসের গন্ধ পেলেই তার কাছে মনে হতো কেউ একজন তার গলা চাপ দিয়ে ধরেছে। প্রায় বেশ কিছুদিন পর তার স্বপ্নের কথা তিনি সকলকে জানান। সকলে শুনে খুব ভালো করে বুঝতে পারেন অনেক বড় একটা সমস্যার মধ্যে তিনি রয়েছেন। সকলে মিলে খুব ভালো একজন হুজুরের খোঁজ করেন এবং সন্ধান পানও। এই হুজুরটি ছিল আমার বন্ধুর নানার খুবই পরিচিত, তার বাসা নবাবগঞ্জে। হুজুরটিকে আমার বন্ধুর মা সবকিছু খুলে বলেন। হুজুর বলেন যে এই জিনটি তোমার সাথে অনেক ছোটবেলা থেকেই আছে। অনেক ছোটবেলা যখন তুমি সন্ধ্যাবেলা একটি আম গাছে একটি আম দেখেছিলে, কিন্তু তখন কিন্তু কোনো আমের সিজন ছিল না, তখন ছিল শীতকাল। গাছে একটি মাত্র আম হয়েছিল, ওইটি দেখে তোমার লোভ হয় আর ওই আমটি পাড়ার জন্য তুমি গাছের উপরে ওঠো। ওই আমটি স্পর্শ করার সাথে সাথে আমটি হাওয়ায় মিলিয়ে যায় এবং তুমি ডাল ভেঙে নিচে পড়ে যাও। খুব বেশি উপর থেকে পড়নি, যার কারণে তুমি প্রাণে বেঁচে গিয়েছিলে। আর ওই সময় থেকেই ওই জিনটি তোমার সাথে লেগে গিয়েছে। ওই আমটি মূলত স্বাভাবিক কোন আম ছিল না, ওই আমটি জিন পাহারা দিয়ে রেখেছিল। কি উদ্দেশ্যে পাহারা দিয়ে রেখেছিল সেটি খুব ভালো করে জানা যায় না, কিন্তু যেহেতু তুমি ওটি ধরেছিলে এবং ওটি অদৃশ্য হয়ে যায়, এবং এই ক্ষোভ থেকে সে তোমার আশেপাশে থাকতো, সুযোগ পেলে তোমার ক্ষতি করার চেষ্টা করত। তবে তুমি যেহেতু রেগুলার নামাজ কালাম পড়ো, ওই জন্য খুব বেশি ক্ষতি করতে পারেনি, কিন্তু সে সুযোগ খুঁজছিল তোমার ক্ষতি করার। তুমি যখন জানালা দিয়ে ওই দিন থুতু ফেলো সন্ধ্যার পর, ওইটা ওই জিনের শরীরে গিয়ে লাগে এবং জিনটি ভীষণ ভাবে রেগে যায় এবং তারপর তোমার গলা চাপ দিয়ে ধরে এবং স্বপ্নে তোমাকে বিভিন্ন কিছু খাইয়ে পেট ভরিয়ে রাখতো, যাতে তোমার ক্ষুধা না পায় এবং শরীর খারাপ হয়ে যায়। আমার বন্ধুর মাইনুলের মা মানে আন্টি, উনি বলেন যে হুজুর আপনি এত কিছু কিভাবে জানলেন? তখন হুজুর বলেন আমার সাথে 5টি জিন সবসময় থাকে, ওরা আমাকে সব খবর দেয়। তোমাকে যে জিনটি নজর করেছে সেটি খুব বেশি শক্তিশালী নয়। আমি পানি পড়া দিচ্ছি, এটি তুমি 40 দিন খাবে। সব সময় দোয়া দুরূদ পড়ার চেষ্টা করবে, নামাজ পড়ার চেষ্টা করবে। আর আমার অনুগত একটি জিন তোমাকে 40 দিন দেখাশোনা করার জন্য আমি দিয়ে যাচ্ছি। ভয় পেও না, এই জিনটি তোমার কোনো ক্ষতি করবে না, যাতে কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ না করে, এই জন্য সে তোমাকে পাহারা দেবে। 40 দিন তুমি কিছুটা অস্বস্তি ফিল করবে, কারো উপস্থিতি তুমি টের পাবে, কিন্তু ইনশাল্লাহ 40 দিন পর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এবং ওই জিনটিও আমার কাছে চলে আসবে। ওই 40 দিনের মধ্যে আন্টি উপলব্ধি করেছিলেন তিনি ছাড়াও তার সাথে আর কেউ একজন থাকে। তিনি যেখানে যান একজনের উপস্থিতি তিনি টের পান। সন্ধ্যার পর মনে হয় যে ওনার পাশে মানে পাশে বা পেছনে কেউ যেন হাঁটে। তো এই শব্দটা শুধু উনি বুঝতে পারতেন, অন্য কেউ বুঝতে পারতেন না। তো 40 দিন শুধু এই ধরনের সমস্যা ছাড়া, মানে এই যে কেউ একজন তার সাথে আছে এইটা ছাড়া উনি অন্য কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেননি। 40 দিন পর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তিনি ঠিক হয়ে যান এবং এখন তিনি মোটামুটি স্বাভাবিক অবস্থাতেই রয়েছেন। তবে শুধু একটাই সমস্যা, কোন গরুর মাংসের ঘ্রাণটা সহ্য করতে পারেন না, এছাড়া আপাতত ওরা আর কোনো সমস্যা নেই। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। এই ঘটনা সম্পর্কে আপনাদেরকে একটি বিষয় মানে জানানোটা খুব জরুরি বলে আমি মনে করি। সেটি হলো যে এই নবাবগঞ্জে তো আমি বেশ কিছুদিন ছিলাম, বান্দুরাতেও গিয়েছি, ওখানে বেশ কিছু জায়গা আছে সেখানে আমি গিয়েছি, বেশ কিছু মানুষের সাথেও আমার পরিচয় হয়েছিল। আমি নবাবগঞ্জ থেকে ঠিক জায়গাটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে এতটুকু মনে পড়ে যে ওই জায়গাটার পরে বাংলা বাজার নামে একটা জায়গা রয়েছে, এতটুকু আমার মনে পড়ে আর কি। ঠিক এক্সাক্ট ওই জায়গাটার নাম আমার মনে নাই। ওখানে একটি মাদ্রাসা রয়েছে, সেখানে খুব একজন বুজুর্গ ব্যক্তি রয়েছেন। আমি কোনো কারণে তার সাথে এমনি সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম, কথা বললাম। অত্যন্ত ভালো একজন মানুষ, উঁচু লম্বা না, একটু শর্ট টাইপের একজন মানুষ, চেহারার মধ্যে একটা নুরানি ভাব রয়েছে, খুব মিশুক স্বভাবের। উনি
মুরব্বী, আমার থেকে বয়স তো অনেক বেশি, ওনার বয়স ওই সময় আমি দেখেছিলাম 75 বছর বয়স। উনি এমন ভাবে আমার সাথে কথা বলছেন যে মনে হচ্ছে যে আমি ওনার নাতি হই, এত ভালোবেসে কথা বলছে, আমার কাছে খুব ভালো লাগছিল। তো উনি আমাকে বলেছিলেন যে একটা কথা বলেছিলেন, সেটি হচ্ছে যে অনেক সময় মানুষ দোয়া তাবিজ করার জন্য মানুষকে কোনো কিছু খাইয়ে দেয়, মিষ্টি খাওয়ায়, এটা খাওয়ায়, ওটা খাওয়ায়, কিন্তু এটা ভাববার কারণ নাই যে শুধু মানুষই খাওয়ানোর মাধ্যমে মানুষকে জাদুটোনা করতে পারে, জিনও মানুষকে খাওয়াতে পারে। সেটা কিভাবে? স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে জিন মানুষকে খাওয়াতে পারে। যদি কেউ স্বপ্নের মধ্যে রেগুলার দেখে যে কেউ তাকে খাইয়ে দিচ্ছে, জোর করে খাওয়াচ্ছে, খাবার অফার করছে, মানে হঠাৎ হঠাৎ দেখা সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা যদি প্রায়শই হতে থাকে তাহলে বুঝতে হবে যে তিনি জাদুগ্রস্ত, জিন দ্বারা তার উপর জাদু করা হয়েছে এবং ওই জিনটি তাকে জাদুটোনা করা খাবার খাইয়ে দিচ্ছে, যার মাধ্যম দিয়ে তিনি নিশ্চিত অসুস্থ হয়ে পড়বেন। তো এই কথাটি শুনে আমার কাছে খুব অবাক লেগেছিল এবং পরবর্তীতে সত্যি আমি এই বিষয়টি নিয়ে যখন আরেকটু জানার চেষ্টা করি তখন জানলাম যে জিন আসলে স্বপ্নের মধ্যে মানুষকে খাইয়ে জাদুগ্রস্ত করতে পারে। আর এখন যে ঘটনাটা আমি শেয়ার করলাম, এই ঘটনাটি যেহেতু ওই বান্দুরার কাছে, মানে বান্দুরা গ্রামে, আর এই কথাটিও আমি শুনেছিলাম সেখানকারই একজন বুজুর্গ ব্যক্তির কাছে, ওনার নামটা আমার ঠিক মনে নাই, ওই জায়গাটির স্পেসিফিক নামটা মনে নেই, খালি এই যে শুরুতে বললাম যে এতটুকু মনে আছে যে ওই জায়গা পার হওয়ার পর বাংলা বাজার নামে একটা জায়গা পড়ে, তার আগের জায়গাটা আমার ঠিক মনে নেই, মাদ্রাসার নামটাও মনে নেই, অনেকদিন হলো চলে এসেছি। তো প্রিয় লিসেনার্স, আশা করছি আপনাদের কারোর সাথে যদি এই ধরনের ভয়ানক ঘটনা ঘটতে থাকে যে স্বপ্নের মধ্যে এই ধরনের কিছু খাচ্ছে, তাহলে আশা করছি যে আপনারা এই বিষয়ে সতর্ক হবেন, নামাজ কালাম পড়বেন এবং সূরা ফালাক, সূরা নাস রেগুলার পরে শরীরে ফু নিতে হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আর তারপরেও যদি দেখেন যে এই সমস্যা চলছে, তাহলে ভালো কোনো হুজুরের সাথে দেখা করে এই সমস্যাগুলো বলে রুকিয়া করাতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি পাবো। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি শেখ আবিরকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর সেটি ঘটেছিল এই যে মেহেদী হাসান ভাইয়ের দাদার সাথে। তো ওনার ওই যে ওনাদের বাড়িটা তো মানে মেহেদী হাসান বাড়িটা মোড়ের কাছে অবস্থিত। এই ঘটনাটা বেশ অনেক আগেরই, তখন ওনার দাদার বয়স ছিল 30 কি 32 বছর। ওই সময় গ্রামের বাড়ির ধরন এমন ছিল যে বাড়ির বারান্দা ফাঁকা থাকতো, ফাঁকা বলতে বারান্দায় কোনো বেড়া থাকতো না। গরমের দিন যাতে ওখানে ঘুমালে গায়ে বাতাস লাগে, আর তখনকার সময় তো বিদ্যুৎ ছিল না এখনকার মতো। তো ওনার দাদা বারান্দায় ঘুমিয়েছিলেন, তখন কেবল সন্ধ্যা নেমেছে। সারাদিন পরিশ্রম করে দাদা বারান্দায় শুয়ে বিশ্রাম করছিলেন। হঠাৎ ওই মোড়ের দিক থেকে একটা বউ সাজে সজ্জিত মহিলা, লাল শাড়ি মানে পরা আর কি, পায়ে নুপুরের আওয়াজ হচ্ছে, পায়ে নুপুরের শব্দ বাজিয়ে বাজিয়ে রাস্তা ধরে এসে ওনাদের বাড়ির উঠানের মাঝ বরাবর চলে এসেছেন। উঠানের মাঝে এসে আবার উল্টো ঘুরে যেদিকে আসলেন সেদিকে হাঁটা শুরু করেন। তখন ওনার দাদা উঠে দাঁড়ান এবং বের হয়ে ওই দিকে হাঁটা শুরু করে এবং বলে, এই কে রে, দাঁড়াও দাঁড়াও। তো এই কথা বলছেন, হাঁটছে। ওইদিকে ওনার দাদার এক বড় ভাই খেয়াল করেন যে ওনার দাদা একা একা কথা বলতে বলতে ওই মোড়ের দিকে হেঁটে যাচ্ছে। দাদার ওদিকে যাওয়া ওনার কাছে কিন্তু অস্বাভাবিক লাগে, তাই উনি দৌড়ে গিয়ে দাদার নাম ধরে ডাক দিতে দৌড়ে গিয়ে তাকে এক হাত চেপে ধরেন এবং বলে, তুই এইভাবে বন বন করে কই যাস আর কাকে কি বলতেছিস? তখন দাদার ঘোর ভাঙে। দাদা বলে, মিয়া ভাই, আপনি দেখেন যে একটা নতুন বউ আমাদের বাড়িতে আসলো আবার ওইদিকে চলে গেল। তখন দাদার বড় ভাই দাদাকে দেয় এক ধমক, বলে, তুই জানিস না ওইটা কে? বলে, তো সেই পিশাচ পাতালবাসী।
আর এটা কি ছিল তুই বুঝতে পারিস নাই, তুই মায়াজালে পড়ে গেছিস, চল চল তাড়াতাড়ি বাড়িতে চল, আর একটু হলেই তো এই ভয়ঙ্কর বহুরূপী পাতালবাসীটার খপ্পরে তুই পড়ে যেতি। তখন দাদা আল্লাহর নাম নিতে নিতে ঘরে ফেরেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাকে বিশাল বাঁচিয়ে দিয়েছেন আর কি। আল্লাহর রহমতে ওই দিন আর ওনার দাদার সাথে তেমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, ওই পর্যন্তই আর কি। এরপর আমরা চলে যাই ওই মোড়ের আরো একটি ভয়ানক ঘটনায়। ওনাদের এলাকার একটি বাড়ির কাজ করতে দূরের এক গ্রাম থেকে দুজন কাঠ মিস্ত্রি এসেছিলেন। দূরের গ্রাম হয় এটাই তো স্বাভাবিক যে ওনারা গ্রাম সম্পর্কে একটু কমই জানবেন, আর ওরা দুজনে ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তো একদিন ওই দুজনের মধ্যে একজন, তার নাম ছিল স্বপন। তো সে স্বপন কাজ শেষে একটু হাঁটাচলা ঘোরাফেরা করতে বাড়ির বাইরে গিয়েছিলেন। আসলে কাজ করতে করতে তো একঘেয়েমি আসে, ওটা কাটাতেই উনি গিয়েছিলেন চা পান খেতে। তো ওটার ঘোরাফেরা শেষে উনি ওই পথে উনি ফিরছিলেন, তখনও সন্ধ্যা ঘোরেনি, মানে ওই পথে এই কারণে ফিরছিলেন আমি বলছি, কারণ এই দুজনের বাড়ি তো অনেক দূরে। তো ওই কাজ করার জন্য এই মেহেদী হাসান ভাইদের ওই জায়গাতেই, ওই বাড়িতে তারা ওই কয়েকদিন থেকেছিলেন আর কি। তো বিকালের দিকে উনি বেরিয়েছিলেন চা পান খেয়ে, ওই সন্ধ্যার দিকে আর কি উনি তার কর্মস্থল, মানে মূল যে জায়গাতে উনি কাজ করছিলেন আর কি, সেখানে ফিরছিলেন। তখনও কিন্তু ওই যে আগেও বলছি যে ঘোর সন্ধ্যা, কিন্তু আলো আছে চারদিকে। যখন ওই মোড়ে এসেছেন তখন ওইখানে কোনো লোকজন ছিল না। আর ওই সময়টাতে উনি এই ঝোপঝাড়ের ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পান। উনি মনে মনে চিন্তা করেন, কি ব্যাপার, এই সন্ধ্যাবেলায় এই বনের মধ্যে কান্না করে কে? উনি এটাও ভাবেন কেউ কি বিপদে পড়লো নাকি ভুল কিছু শুনছেন। উনি খুব ভালো করে খেয়াল করে শোনেন যে আসলে একজন মহিলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তখন উনি যে ভুলটা করেন সেটা হলো ওই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে এইটা ফলো করতে গিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে পড়েন। উনি যখন ঢুকছেন ভিতরে, তত এই কান্নার আওয়াজ মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে। এভাবে কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করে ওনার মাথায় কিছু একটা ধাক্কা লাগে। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কি ধাক্কা লাগলো, কিসের সাথে ধাক্কা খেলাম। এই চিন্তা করে উনি যখন উপরের দিকে তাকিয়েছেন তখনই দেখেন যে একজন মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, আর তার চোখ ও জিহ্বাগুলো বের হয়ে এসেছে, এবং ওই জিনিসটাই কান্না করছে, এবং ওই কান্নার আওয়াজে উনি শুনতে পাচ্ছেন। উনি যখনই এটা দেখেছেন তখনই দেন জোর এক চিৎকার, এবং চিৎকার দিয়ে উনি উল্টো ঘুরে দেন দৌড়ে রাস্তায় উঠে উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে, পরে হুঁশ ফিরলে তিনি সবাইকে এই বিষয়টি খুলে বলেন, এবং ওনাদের কাজ আর শেষ না করেই আর শেষ করতে পারেননি আসলে, কারণ যে ধরনের ভয় পেয়েছিলেন আর কি, এরপরে কাজে আর কোনো মনোযোগ ছিল না। খালি উনি ভয় পেতেন যে এই বুঝি ওই ভয়ানক জিনিসটা আবার ওনার সামনে আসে। এই কারণে উনি কাজটা অসমাপ্ত রেখে ওনার সাথে আর একজন ছিল, তাকে নিয়ে চলে যান, বলেন যে আপনারা অন্য কোনো মিস্ত্রি ডেকে বাকি কাজটা শেষ করে নিয়েন। এবং ওনাদের এইভাবে চলে যাওয়ার কারণে ওনারা ক্ষমা প্রার্থনা করেন। আসলে ওনারা বিশেষ করে এই স্বপন যিনি, উনি আসলে কাজ করার মতো অবস্থায় ছিল না। তো এতক্ষণ তো অনেক বছর হয়ে গেছে, এমন ঘটনাগুলো শেয়ার করা হয়েছে। এখন যে ঘটনাটি উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনা বর্তমান সময়ের মধ্যে পড়ে। সময়টা 2015 কি 16 সালের দিকে। আগের সেই ভয়ানক মোড় যেটা ছিল, চারদিকে যে অবস্থা ছিল, ভয়ানক একটা পরিবেশ, এখন কিন্তু সেরকমটা নেই। 2015 সালের দিকে তো অনেকটাই কমে গিয়েছিল, এখন তো আরো অনেক কমে গেছে। আর এই ঘটনাটি যার সঙ্গে ঘটে তার নাম হচ্ছে ওহিদ। আর ওহিদ সম্পর্কে মেহেদী হাসান ভাইয়ের একজন দাদা হন। তো এক রাতে দাদি অসুস্থ থাকায় রাতের খাবার রান্না করতে পারে না। তো দাদা তো তার স্ত্রী দাদির জন্য ওনাদের এক আত্মীয়ের বাড়ি থেকে রাতের খাবার আনতে গিয়েছিলেন। তো উনি যখন ওই পথে ফিরছিলেন, ওনার হাতে কিন্তু যাওয়ার সময় কিন্তু উনি টর্চ লাইট নিয়ে গিয়েছিলেন, এবং দুই হাতে খাবারের ব্যাগ ছিল ওনার। দুই হাতে খাবারের ব্যাগ থাকার কারণে উনি ভালো করে টর্চ লাইট জ্বালাতে পারছিলেন না। আর রাত বেজে গেছে তখন প্রায় আনুমানিক 11টা।
রাত 11টা 2015-16 সাল কিন্তু খুব বেশি রাত না, যদিও গ্রাম, কিন্তু তারপর খুব বেশি রাত না আসলে এখনকার বাস্তবতায়। আর ওই সময় রাত 11টা যেহেতু বেজেই গেছে, লোকজন তো আসা যাওয়া করবে না, গ্রামের বাস্তবতা এটাই সত্য। ওই সময় খুব নির্জন ছিল, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না আশেপাশ থেকে, আশেপাশের ঘর বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। তো চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে উনি সেভাবে পথ চলছেন। উনি যখন ওই মোড়টাতে আসেন, দূর থেকে লক্ষ্য করেন মোড়ে রাস্তার পাশে সাদা একটা মানে অবয়ব দেয়, মনে হচ্ছে সাদা ড্রেস পরা কিছু একটা, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না আর কি। উনি তো এটা দেখে বেশ ভয় পেয়ে যান। উনি কিছু চিন্তা করতে করতেই মানে চিন্তা করছেন যে এদিকে তাকানো যাবে না, এখন যেতে তো হবে, বাড়িতে ওনার স্ত্রী আছেন, খাবারের জন্য অপেক্ষা করছেন। ওই দোয়া দরুদ পড়তে পড়তে ওটার পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, আর তখনই ওই অবয়ব ওনাকে খুব জোরে কষে মারে এক চর। উনি তো ওই চর খেয়েই আল্লাহ আকবার আল্লাহ আকবার করতে করতে খাবার ফেলে রেখে দেন এক দৌড়। টর্চ লাইট কোথায়, খাবার কোথায়, এগুলো দেখার সময় ওনার নাই। পাগলের মতো দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি তো খুব ভয় পেয়েছেন, সারা শরীর ঘেমে যাচ্ছে, কথাই বলতে পারছিলেন না। তখন বাড়ির সদস্যরা তাকে অভয় দিচ্ছিলেন। আস্তে আস্তে উনি স্বাভাবিক হন, একটু ধাতস্থ হলে তখন সবাইকে খুলে বলেন। বাড়ির সকলে সেদিকে যান, টর্চ লাইট ফেলে রেখে এসেছেন, খাবার ফেলে রেখে এসেছেন ওইখানে। সকালে যখন ওখানে যান, যাওয়ার পরে দেখেন টর্চ লাইটটা পড়ে আছে ঠিক জায়গাতেই, খাবারের পাত্রগুলো পড়ে আছে, কিন্তু ওর মধ্যে কোনো খাবার নেই। কোন কুকুর বিড়াল এত পরিষ্কার করে খাবার খাবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মনে হচ্ছে খুব সুন্দর ভাবে কেউ খাবার খেয়ে চলে গেছে। আর ওনার চটটা এত জোরে ছিল যে ওনার মুখের উপর সেই নখের আঁচড় স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। প্রিয় লিসেনার্স, ওই মোড়কে কেন্দ্র করে এই ছিল ঘটনা। এই ঘটনাগুলো আমাদেরকে মেহেদী হাসান ভাই শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, পাতালবাসী শব্দটি শুনে হঠাৎ করে মনে হতে পারে হয়তোবা এটা এমন কোন এক ধরনের মায়াবী বাঁশি যে বাঁশি মানুষকে একটা ভিন্ন জগতের দিকে আহ্বান করে। আসলে কিন্তু তা নয়। পাতালবাসী মূলত কোনো বাঁশি নয়। এটি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ইচ্ছাধারী বা রূপ পরিবর্তনকারী পিশাচ বা জিনদেরকে এই নামে ডাকা হয়। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে পাতালবাসী শব্দ দিয়ে রূপ পরিবর্তনকারী বা মায়াজাল সৃষ্টিকারী জিনদেরকে বোঝানো হয়। ওই অঞ্চলে আপনারা পাতালবাসী যদি বলেন, তারা এই বিষয়টি বলবে। আর এই নামটি আমরা আমাদের যে বই, এই বইটা আমরা এবারের অমর একুশে বই মেলাতে বের করেছিলাম, সেই বইটির নাম ছিল পাতালবাসী। আমরা যে ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মেহেদী হাসান। ওনার বাড়ি টুঙ্গিপাড়ার কুশলী গ্রামে। আর শুরুতেই বলেছি যে ওই এলাকাতে ইচ্ছাধারী জিনদেরকে পাতালবাসী বলা হয়। আর উনি যেই ঘটনাটি শেয়ার করেছেন, উনি নিজেই শিরোনাম দিয়েছেন যে বহুরূপী পাতালবাসী। তো চলুন শুরু করি ঘটনা। ঘটনাটা মূলত ওনাদের এলাকার একটি মোড় রয়েছে, রাস্তার মোড় রয়েছে, এই কুশলী গ্রামেরই একটি রাস্তার মোড়। এই মোড়কে কেন্দ্র করে প্রথমে মোড়টির বর্ণনা দেয়া যাক। এই মোড়টা ওনাদের বাড়ির একদমই সামনে। ওনাদের বাড়ি থেকে মোড়টার দূরত্ব মাত্র 1 মিনিটের পথ। মোড়টার এক পাশে শিকদার বাড়ি, আর অন্য পাশে ঘন জঙ্গল, ঝোপঝাড় আর বাঁশঝাড়ে পরিপূর্ণ। এই মোড়ে একটা সময় এমন ছিল যখন দিনের বেলাও গা ছমছমে পরিবেশ বিরাজ করত। এই মোড়কে কেন্দ্র করে অনেক ঘটনা প্রচলিত আছে। তো উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা মেহেদী হাসান ভাই শেয়ার করেছেন। আমি তার সাথে ফোনে কথাও বলেছি, মোর সম্পর্কে আরো বেশ কিছু তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন। তো চলুন শুরু করি মূল ঘটনা। প্রথম যে ঘটনাটি মোড়কে কেন্দ্র করে, সেটি এখন থেকে প্রায় 30 বা 40 বছর পূর্বের। ওনাদের গ্রামের একজন পরিচিত মুখ ছিলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ ফেলু মোল্লা।
উনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। অবসরের পর গ্রামে এসে উনি সমাজ সেবা করার উদ্দেশ্যে ওনার গ্রামে মেম্বার ইলেকশন করেন এবং জয়লাভও করেন। ভালো মানুষ হিসেবে তিনি এলাকাতে অনেক আগে থেকে পরিচিত ছিলেন, এখানে মানুষ তাকে ভোট দিয়েছিল। গ্রামের একজন জনপ্রতিনিধি হিসেবে যখন তখন নানা কাজকর্ম, সালিশ বিচার, এগুলো তো হামেশাই তাকে করতে হতো। সময় জ্ঞান বিচার করার মতো আসলে অবস্থা থাকে না এই দায়িত্বে যারা থাকেন। এমনই এক ঘোর সন্ধ্যার সময় উনি একবারই সালিশ করার জন্য বের হয়েছেন। একটা বাড়িতে মানে সালিশের ডাক ছিল, উনি যাবেন আর কি। গ্রামে সন্ধ্যার পরে সালিশ বসে, কারণ সারাদিন অনেকে কৃষিকাজ করেন, ব্যস্ত থাকেন, সন্ধ্যার পরে হাট বাজার করে এসে সালিশ বসে। সেনাবাহিনীর সদস্য হওয়ার কারণে এমনিতে বেশ সাহসী। সন্ধ্যার পরে উনি বেরোবেন, এটা তো ভয়ের কিছু নাই। উনি সেই বাড়িতে মানে যেখানে সালিশ বিচার করবেন আর কি, যাওয়ার জন্য উনি যে শর্টকাট একটা রাস্তা ধরেন আর কি, ওই রাস্তার মাঝে পড়ে ওই ভয়ঙ্কর মোড়। উনি হাঁটতে হাঁটতে যখন ওই মোড়ে আসেন, উনি লক্ষ্য করেন বেশ সাজসজ্জা করা একজন বউ সাজে কেউ একজন বসে আছে। তখনও তো পরিপূর্ণ অন্ধকার হয়নি, মানে একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি, হালকা আলো কিন্তু ছিল। বোঝা যাচ্ছে লাল রঙের উজ্জ্বল শাড়ি পরে আছে। উনি স্পষ্ট দেখতে পান আর কি যে ওই লাল রঙের যেই শাড়ি, সে শাড়ির কিছু কিছু জায়গায় কাজ করা ছিল, সেটা জ্বলজ্বল করছে। আর ওই বহুরূপী মহিলাটা নাকি সুরে কান্না করছে, মাথায় একটা লম্বা ঘোমটা দেয়া। এখন ওই জিনিসটার কান্নার শব্দে ওই ফেলু মোল্লার মন গলে যায়। আর উনি ছিলেন এলাকার মেম্বার, তাই মানুষের উপকার করা তো ওনার দায়িত্বের মধ্যেই পড়ে। তখন উনি বউকে জিজ্ঞেস করেন, তুমি কোন বাড়ির বউ গো? এই ঘোর সন্ধ্যায় তুমি এখানে বসে কান্না করছো কেন? যাও ভাই যাও। উনি কিন্তু এই বৌরবী ওই জিনিসটার চেহারা দেখতে পারছিলেন না, স্বাভাবিকভাবেই দেখার কথা না, মাথায় লম্বা ঘোমটা ছিল। ওনার কথার উত্তরে ওই জিনিসটা কোনো উত্তর দেয় না, মানে কোনো রিপ্লাই দেয় না, বরঞ্চ কি করে তার নাকি সুরে কান্নাটা আরো বাড়িয়ে দেয়। এরপর ফেলু মোল্লা আবারও প্রশ্ন করে, কি জামাইয়ের সাথে ঝগড়া করছো না শ্বশুর বাড়ির লোকজন কিছু বলছে? চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। এই কথা বলার পরও ওই বৌরূপী জিনিসটা কোনো কথা না বলে উল্টো কান্না করতে করতে আস্তে আস্তে ঝোপঝাড়ের ভেতর দিয়ে হাঁটা শুরু করে। এটা দেখে ফেলু মোল্লা তার সরল মনে ভাবতে শুরু করে যে আমি যদি এই মহিলাটাকে না আটকাই, হয়তো ভাই ঝোপঝাড়ের ভিতরে গিয়ে কোন একটা গাছের সাথে গলায় দড়ি দেবে। তো এরকম একটা উনি চিন্তা করেছেন। এটা ভেবে ওইটার পেছনে পেছনে হাঁটতে শুরু করেন। কিন্তু উনি তখনও বুঝতে পারছিলেন না যে কতটা ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন উনি। এদিকে ওই বৌরূপী জিনিসটা হাঁটছে আর কান্না করছে, আর ওদিকে ফেলু মোল্লা তার পিছু নিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে। আর সর মনে বলেই যাচ্ছে, এই তুমি কোন বাড়ির বউ বলো আমাকে, তোমার কোনো ভয় নাই, আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দেবো, আর তোমাকে কেউ কিছু বললে আমাকে বলো, আমি বিচার করব, কোনো সমস্যা নাই, চলো চলো এখানে থেকো না, বিপদ হবে। তো এটা বলে যাচ্ছেন উনি, এবং এটা বলে তুমি বইয়ের মধ্যে কেন যাচ্ছ? কোনো উত্তর নাই কিন্তু। আর এদিকে যখন সে বনের মাঝে চলে এসেছে, মানে শুরুতে কিন্তু বুঝতে পারেনি যে ওই মহিলার পিছু নিতে নিতে সে কোথায় চলে এসেছে। একটা সময় বুঝতে পারেন সে বনের মাঝে চলে এসেছে। আর যখনই বনের ঠিক মাঝে চলে এসেছে, তখন ওই বৌরূপী ওই পাতালবাসী পিশাচটা তার আসল রূপ দেখায়। সে তখন ঘুরে তাকায় এবং মাথার থেকে ঘোমটা ফেলে দেয়। তার চেহারা এতটা বিভৎস ছিল যে এটা আসলে কোনো বর্ণনা করার মতো ছিল না। এটা যে আসলে কেমন, এটা কোনো বর্ণনা করার মতো আসলে ছিল না। আর ওই ভয়ানক বিভৎস চেহারা দেখে ফেলু মোল্লা এত সাহসী একজন মানুষ, তার সব সাহস নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে ভয় পেয়ে এত জোরে চিৎকার দিয়ে ওঠে এবং চিৎকার দিয়ে বলে, কে কোথায় আছিস, আমাকে বাঁচা। তার এই চিৎকার শিকদার বাড়ির লোকরা শুনেছিল এবং তারা বুঝতে পেরেছিল এটা তো ফেলু মোল্লার গলারে।
শিখদের বাড়ির লোকজন ছুটে আসে। শিখদের বাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন যে কোন দিক থেকে শব্দটা এসেছিল, কারণ উনি তো একটা চিৎকার করেনি, বেশ কয়েকটা চিৎকার করেছিল। তারা ওইখানে কিছু দূর দৌড়ে যাওয়ার পরেই ফেলুমুল্লাহকে পায়। ফেলুমুল্লাহ আসলে ওখান থেকে যে নড়াচড়া করবে বা কি হয়েছে, আসলে ওনার আসলে সেন্স কাজ করছিল না। কতটুকু এগিয়ে এসেছে নাকি ওই জায়গায় ছিল উনি আসলে বুঝতে পারছিলেন না। শিখদের বাড়ির একজন মুরব্বী এবং সাথে আর কয়েকজন লোক দৌড়ে গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করেন। ফিলুমুল্লাহ এতটাই ভয় পেয়েছিলেন যে কোনো কথাই বলতে পারছিলেন না। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে এবং চোখ বেয়ে পানি পড়ছে। কোনো কথা না বললেও তার চোখ, মুখ ও আঁচলে বোঝা যাচ্ছে যে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। একজন সাহসী মানুষ কিরকম বিভৎস কিছু দেখলে এতটা ভয় পেতে পারেন। তখন ওই মুরব্বী তাকে অভয় দেন। এখন ওই সময় অভয় দেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। নানাভাবে বুঝিয়ে ফেলুমুল্লাহকে তার বাড়িতে দিয়ে আসেন। কোন সালিশে যাওয়া তার ওই সময় হয় না। এবং এটাও বলে যে ঘোর সন্ধ্যায় এই পথে একা একা আসা ঠিক না। কিন্তু যে যতই বোঝাক না কেন, ফেলুমুল্লাহ যে কতটা ভয় পেয়েছে একমাত্র আল্লাহ এবং তিনি জানেন। এই ঘটনার পর ফেলুমুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে যান। জ্বরে ভুগতে থাকেন, চিকিৎসা চলতে থাকে। খুব বেশি দিন হয়নি, মানে 1 মাস বা 1.5 মাস সর্বোচ্চ, এর মধ্যেই উনি অসুস্থ হয়ে মারা যান। এই ঘটনা ওই এলাকার কম বেশি সবাই জানা আছে, কারণ একজন সাহসী মানুষ কতটা ভয় পেয়ে এভাবে অসুস্থ হয়ে মারা গেলেন এটা সবাইকে মর্মাহত করে। উনি একজন ভালো মানুষ ছিলেন, তারপর একজন ভালো মেম্বার ছিলেন। তার মৃত্যু নিঃসন্দেহে সকলের মনে খুব শোক সৃষ্টি করেছিল। আর উনি এতটা নির্বিকার এবং চুপচাপ হয়ে গিয়েছিলেন, এতটা মেন্টালি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলেন যে উনি পুরো ঘটনা আসলে সেভাবে কাউকে বলতে পারেননি। যতটুকু বলা গিয়েছে ততটুকুই আমরা বলতে পেরেছি। এই ঘটনাটি আমি যার কাছ থেকে পেয়েছি তিনি আপনাদের অচেনা নন। তার বেশ কয়েকটি ঘটনা আমি ভূত.com শেয়ার করেছিলাম, আর আমাদের চ্যানেলে তো অবশ্যই করেছি। ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি তার নাম শিববীর আহমেদ। তার বাড়ি সিলেটে। নিশ্চয়ই নামটা শুনে পরিচিত লাগছে। তার বেশ কয়েকটি ঘটনার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো পিশাচ সার। এই পিশাচ সার রিলেটেড ঘটনাটি আমি ভূত.com শেয়ার করেছিলাম। তো আসুন, এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি উনি ওনার খুবই কাছের এক রিলেটিভ আন্টির কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার আন্টির নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। সঙ্গত কারণে আন্টির নামটা বলা যাবে না, শুধু এতটুকু বলবো এটা সিলেটের গোলাপগঞ্জে ঘটেছিল। ওই আন্টির শ্বশুর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তো ওনার শ্বশুর বাড়ি 2 তলা একটা বিল্ডিং। বিল্ডিংটা একদম নতুনও না বা পুরাতনও না, মানে এরকম বয়স আর কি। তো 2 তলাতে একটা রুম, ওই রুমে উনি থাকতেন। ওনার হাজবেন্ড বিদেশে থাকেন, আর ওনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসাতেই রাত্রে থাকেন। নিচতলায় ওনার শ্বশুর শাশুড়ি থাকেন, একই রুমে শ্বশুর শাশুড়ি ঘুমান। আরো কিছু রুম রয়েছে, তবে উনি 2 তলাতে ঘুমান। উনি খুবই একজন ধার্মিক, পরহেজগার এবং পর্দানশীল মহিলা। খুব প্রয়োজন ছাড়া কারোর সামনে উনি যান না, খুব প্রয়োজন ছাড়া বাহিরের লোকদের সাথে উনি কথাও বলেন না। তো উনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ওনার হাজবেন্ড যেহেতু বিদেশে ছিলেন, ওনার হাজবেন্ড কাজ থেকে ফিরে আসার পর ওনাকে ফোন করতেন। আর ফোন করার পর যেহেতু বিদেশে থাকার কারণে সেই সমস্ত দেশের টাইমের তো পার্থক্য রয়েছে, মানে বাংলাদেশের সময় সাথে মেলে না। তো উনি যখন কাজ থেকে ফিরতেন, ফিরার পর খাওয়া দাওয়া করে ওনাকে ফোন দিতেন, মানে ওনার ওয়াইফকে ফোন দিতেন। তো কথাবার্তা বলার পরে ওনার হাজবেন্ডও ঘুমাতে যেতেন। তখন উনিও তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পর্যন্ত দোয়া দুরূদ পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এটা ওনার মানে প্রতিদিনের রুটিন ছিল। তো এভাবেই চলছিল। ওনার রুমের একটি জানালা আছে, ওই জানালাটা একটা থাই গ্লাস। ওই থাই গ্লাসের ছবিটাও শিববীর আহমেদ আমাকে পাঠিয়েছে। এটা আমরা দিয়ে দিব ছবিটা একটা পোস্টের মাধ্যমে ইনশাল্লাহ। তো ওই থাই গ্লাসটা লক করা থাকতো, সবসময় লক করা থাকতো। ওই গ্লাসটা কখনো খোলা হতো না। তো ওইটা তালাবদ্ধ করে রাখা ছিল। চাবিটাও যে কোথায় এটা আসলে উনি ওইভাবে খোঁজ খবর নিতেন না। ওটা লক করা। কেন যে ওনার শ্বশুর ওটা লক করা মানে রেখেছিলেন বা ইচ্ছা করে লক করা বা কোনো একটা কারণে লক করা, এটা উনি জানেন না। আর ওটা খোলার প্রয়োজনও পড়তো না কখনো, এই জন্যই ওটা লক করে রাখা ছিল। তো আসলে মানুষের জীবন সবসময় যে একই তালে চলবে বিষয়টা এরকম নয়। অনেক সময় ছন্দপতন হয় জীবনে চলার পথে। হঠাৎ করে শুরু হয়ে গেল এক ভয়ানক সমস্যা। এক রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উনি উঠেছেন, নামাজ পড়বেন, মানে দাঁড়াবেন জায়নামাজে। এমন সময় ওই যে জানালায় ঠক ঠক ঠক
ঠক এরকম আওয়াজ শোনা যায়। শুরুতে মনে করেছিলেন হয়তোবা বাতাসের কোনো শব্দ হচ্ছে কিনা, কিন্তু না, কোনো মানুষ আঙ্গুল দিয়ে জোরে করে যদি ঠোকা দেয় যেরকম ঠক 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 শব্দ হয় ওরকম ঠক ঠক শব্দ হচ্ছে। উনি প্রথম দিন বিষয়টাকে পাত্তা দেননি, নামাজে দাঁড়ান, যথারীতি নামাজ শেষ করেন, শেষ করার পর উনি দোয়া দুরুদ পড়তে থাকেন এবং ফজরের আজান দিলে নামাজ পড়ে উনি ঘুমিয়ে যান। ওই প্রথমে অল্প কিছু সময় ঠক ঠক হয়েছে তো পরে থেমে গেছে, উনি এই বিষয়টা মাথায় রাখেন নাই। পরের দিন রাতের বেলা ওনার হাজবেন্ডের সাথে কথা বলার পরে, ওনার হাজবেন্ডও শুয়ে পড়েছে ওই দেশে, উনিও তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, এমন সময় আবার ঠক 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 শব্দ, এবার গতদিনের থেকে একটু জোরে। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, গতকালকেও শব্দ হলো, আজকেও ঠিক একই সময়ে, টাইম মেনটেন করে এই শব্দটা হচ্ছে, ঘটনাটা কি? এখন ঘটনাটা কি এটা দেখার জন্য উনি ওই জানালার কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না। উনি দোয়া দুরুদ পড়ে শরীরে ফু দিচ্ছেন, আর বিষয়টা উনি মাঝারি আকারের একটা ভয় পেয়েছেন আর কি, মানে একটু কিছুটা ভীত হয়েছেন আর কি। তো আবার উনি নামাজে দাঁড়িয়ে যান, এরপরে ঠক ঠক শব্দ বন্ধ হয়ে যায়। পরের দিন একই রকম ভাবে আবার সেই ঠক 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 শব্দ, এবার মনে হচ্ছে জানালা ভেঙে ফেলবে এমন একটা অবস্থা। তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। এই তাহাজ্জুদের ওয়াক্তে, মানে এত গভীর রাতে যখন সবাই ঘুমিয়েছে, ওনার চিৎকার চেঁচামেচিতে মানে এতটা ভয় পেয়েছেন উনি, নিচ থেকে ওনার শ্বশুর শাশুড়ি বের হয়ে আসে, উপরে বসে বলে কি হয়েছে, তো বলে যে এই ব্যাপার, এখানে এরকম ঠক ঠক শব্দ হচ্ছে। তখন বলে যে আমরা তো নিচ থেকে এরকম করে ঠক ঠক শব্দ পাইনি, তুমি চিৎকার করছিলে এই শব্দই তো পাইলাম, মনে হয় তোমার কোনো মনের ভুল, এটা বলছেন ওনার শ্বশুর। তো যাই হোক, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তো এই চিন্তা করছিলেন উনি। এমন অবস্থায় ওনার শ্বশুর বলে, আচ্ছা ঠিক আছে এমা, তুমি এক কাজ করো, তুমি যেহেতু বলতেছো কয়েকদিন ধরে এরকম শব্দ হচ্ছে, তুমি নিচতলাতে থাকো কয়েকদিন, তোমার শাশুড়ির সাথে থাকো, আমি অন্য রুমে ঘুমাবো না, তো থাকো, তুমি এভাবে থাকো। তো উনি বলে আচ্ছা ঠিক আছে। তো তারপরে 3 থেকে 4 দিন ওনার শাশুড়ির সাথে উনি ঘুমিয়েছিলেন, একদম স্বাভাবিক। তো উনি চিন্তা করেছেন যে আর তো কোনো সমস্যা নাই, মনে হয় আর কোনো প্রবলেমেরও কিছু নাই। উনি তারপরের দিন আবার ওনার নিজের রুমে ঘুমান। প্রথম রাত্রে যেদিন ঘুমিয়েছেন সেদিন কোনো সমস্যা হয়নি, তারপরের রাত্রে আবার একই সমস্যা, ওই নির্দিষ্ট সময় ঠক 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 শব্দ। তো উনি এবার সাহস করে বলেন যে ওখানে কে কে শব্দ করছে, কে তুমি? কিন্তু ওই পাশ থেকে কোনো সাউন্ড আসে না, কোনো সাউন্ড আসে না, খালি ঠক ঠক শব্দ আসে। ওই রাত্রের মতো উনি পার করে দেন, আর কাউকে ডাকেন না। পরের রাত্রে আবারও একই সমস্যা। এবার উনি বলছেন যে তুমি কে? তখন গম্ভীর একটা আওয়াজ আসে ওই পাশ থেকে, বলে যে আমি আসিয়া, জানালাটা খোলো আর তোমার রুমের লাইটটা বন্ধ করে দাও, আমি তোমার রুমের ভিতরে আসবো, তোমার সাথে কথা বলবো, তুমি তো খুব পরহেজগার মহিলা, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার কাছ থেকে ধর্মকর্ম শিখবো। তো আমিও যেহেতু নারী জিন, আমি সকলের সামনে যাই না, তুমি সকলের সামনে যাও না, তোমার সাথে আমার মিলবে ভালো, তোমার কাছ থেকে আমি ধর্মকর্ম শিখবো। এই কথা বলতেছে। এই কথা বলার পর উনি ওই গম্ভীর শব্দ শোনার পরে আসলে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে। সকাল 7টা 7:30টার দিকে ওনার জ্ঞান ফেরে। তখন নিচে গিয়ে সব কথা খুলে বলেন ওনার শ্বশুর শাশুড়ির কাছে। তখন ওনার শ্বশুর একজন হুজুরকে ডেকে আনেন। ডেকে আনার পর ওই হুজুর যখন রুমে আসছে, রুমে আসার পরে বলে যে না তো এই রুমে তো কোনো সমস্যা নাই, আশেপাশে তো কোনো সমস্যা আমি বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, এটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরও যেহেতু বলছেন এটা মনের ভুল হতে পারে, আপনি অবচেতন মনে দেখছেন, যেহেতু আপনি রাত জাগেন, হাজবেন্ডের সাথে রাত জেগে কথা বলেন, এটা আপনার মনের ভুল হইতে পারে, কারণ আমি কোনো সমস্যা দেখছি না। তারপরও যেহেতু বলছেন আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, আপনি পানিটা ছিটিয়ে দিলেন চারদিকে, আর একটা তাবিজ দিলেন। কিন্তু তাবিজ উনি সরাসরি বলে দেন তাবিজ ঝোলানো শিরক, আমি তাবিজ ঝোলাবো না। তাবিজটা উনি রিফিউজ করেন, উনি মানে নিতে আর কি। উনি বলেন আমি এমনি দোয়া দরুদ করে শরীরে ফু দিয়ে রাখবো, আপনি যেহেতু পানি পড়া দিয়েছেন এটাই ঠিক আছে। তো পানি পড়াটা দেওয়ার পরে 3-4 দিন কোনো সমস্যা হয় না। এরপরে আবার সেম সমস্যা শুরু হয় রাতের বেলা, ঠক 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 শব্দ। তো উনি বলেন যে আপনি কে, আপনি এভাবে আমাকে ভয় দেখায়েন না, আমি ভয় পাচ্ছি, আমার কাছে আপনার ধর্মকর্ম শিখতে হবে না, আপনি আমার কাছে কি শিখবেন, আমি ভিন্ন জাতি, আপনি আপনার জাতির যারা ধার্মিক আছে তার কাছ থেকে গিয়ে শেখেন, আমি তো ভয় পাচ্ছি, এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না, আপনি যদি ভালো জিন হয়ে থাকেন
তাহলে কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন, এভাবে বলে। কিন্তু ওই পাশ থেকে এইটার কোনো সাউন্ড আসে না। এরপরে আরেকদিন, সেই দিন আবার যখন ঠকঠক শুরু হয়েছে, তখন বলে যে আপনি চলে যান, আমাকে ভয় দেখায় না। তখন ওই পাশ থেকে আবার একটা সাউন্ড ভেসে আসে যে আমি আসিয়া, তুমি জানলাটা খোলো, আমার সাথে কথা বলো, আমি তো তোমাকে ভয় দেখাবো না, কোনো ভয় নেই, তুমি জানালা খোলো, আমি তোমার সাথে দেখা করব। তো ওই দিন উনি আবারও সেন্সলেস হয়ে যান। বাড়ির লোকজন কিন্তু টের পায়নি, কারণ হলো যে উপরতলায় তো উনি চিৎকারও দেননি, উনি ভয় সেন্সলেস হয়ে গিয়েছিলেন। পরের দিন উনি ওনার শ্বশুর শাশুড়িকে এই বিষয়টা আবারও বলেন যে সমস্যাটা আবার শুরু হয়েছে। তখন ওনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে এই আন্টি উনি ওনার বাপের বাড়িতে যান। বাপের বাড়ি খুব বেশি দূরে ছিল না। তো ওখানে যাওয়ার পর যখন নিজের বাড়িতে গিয়ে এই সমস্যার কথা বলেন, তারাও খুঁজতে থাকেন যে কাকে দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এর মধ্যে উনি আবার স্বপ্নে দেখতে থাকেন ওই মহিলাটিকে। দেখেন সাদা কাপড় পরা, মুখ ঘোমটা দিয়ে ঢাকার, চেহারা বোঝা যাচ্ছে না। এসে খুব সুন্দর করে আন্টিকে সালাম দেয়, বলে আমি আসিয়া, আমি তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন ওই আন্টি আবার তাকে বুঝান যে না, আপনি আমার সাথে দেখা করেন না, আমি ভয় পাই, আমি এগুলোতে খুব ভয় পাই, তো এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না। এইভাবে কথোপকথন হয় এবং ওই অবয়বটিও বারবার তার সাথে দেখা করতে চায়। এদিকে ওই আন্টির পরিবারের সদস্যরা একজন সিলেট অঞ্চলের বেশ নাম করা একজন ব্যক্তি, সিলেটে ফুলতুলি পীর সাহেব হুজুরের কথা অনেকেই শুনে থাকবেন, সারা বাংলাদেশে উনি খুবই একজন রিনাউন্ড পার্সন ছিলেন। তো ওনার ছেলে এমাদউদ্দিন, তিনি এখনো আছেন হয়তোবা, তো আমাকে বলেছে যে এমাদউদ্দিন সাহেবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। উনি মহিলা রোগী খুব একটা দেখেন না, পর্দার সাথে তিনি মহিলা রোগীদের সাথে কথা বলেন। তখন ওই হুজুরের কাছে গিয়ে যখন এই সমস্যার কথা বলেন, তখন হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন এবং উনি ওনার যে মুরিদ কিছু জিনদেরকে বলেন এই বিষয়ে তথ্য জেনে তাকে জানাতে। অল্প কিছু সময়ের মধ্যেই সেই জিনেরা কিছু তথ্য জানায়। জানার পরে যেটা শোনা যায়, এটা আসলে রীতিমতো একটা শকিং ইনফরমেশন। কারণ ঘটনা এখন পর্যন্ত যতটুকু ঘটেছে তাতে কিন্তু ওই জিনটাকে মনে হচ্ছে ভালো, ওই মহিলা জিনটাকে মনে হচ্ছে খুবই ভালো, সে আসলে ভালো যাচ্ছে, আসতে যাচ্ছে, ধর্মকর্ম শিখতে যাচ্ছে। কিন্তু ওই হুজুর যেটা বলেন তা শুনে সকলে আতঙ্কিত হন। হুজুর বলেন যে আমার অনুগত জিনেরা তথ্য নিয়ে এসেছে, ওই যে জিনটা আসে ওখানে, ওইটা মোটেও কোনো ভালো জিন নয়, ওটা খুবই বিভৎস চেহারার ভয়ানক এক পিশাচিনী। ওই পিশাচিনীটা ওই পাশেই থাকে। তো তুমি যেহেতু পরহেজগার মহিলা, নামাজ কালাম পড়ো, ও তোমার নামাজ কালামে ডিস্টার্ব করার জন্য সে এই ধরনের কার্যকলাপে আশ্রয় নিয়েছে। ও খুবই ধুরন্ধর একটা পিশাচিনী জিন। তুমি যদি শুধু একবার জানালা খুলতে, তাহলে কিন্তু এমন সমস্যার সৃষ্টি হতো যে এটা সলভ করাটা অনেক কঠিন হয়ে যেত, ও তোমার উপর জেগে বসতো। আর ও যদি খুব ভালো জিন হতো, ও তোমার রুমের ভিতরে ঢুকতে কোনো বাধা পেত না, কারণ তোমার রুম পবিত্র, ও অনায়াসে সেখানে আসতে পারতো। কিন্তু তোমার রুম পবিত্র হওয়ার কারণেই ও এখানে ঢুকতে পারছিল না। কিন্তু তুমি যদি জানালা খুলে দিতে, ও ঢোকার পথ পেয়ে যেত, তখন ওকে আটকানোটা অনেক কঠিন হয়ে যেত। যাই হোক, তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি পানি পড়া দিচ্ছি, তুমি এই পানি পড়াটাও তোমার রুমের চারদিকে ছিটিয়ে দেবে। আর ওই জানালাটা খুলবা না, জানালাটা খুলবা না, বিশেষ করে সন্ধ্যার পরে কখনোই খুলবা না, দিনের বেলা খুলতে পারো, মাগরিবের আগে জানালাটা বন্ধ করে দেবে। এইটা ওই হুজুর পরামর্শ দেন। এবং পরবর্তীতে শোনা যায় ওই হুজুর তার অনুগত জিনদেরকে দিয়ে ওই জিনকে ধরে নিয়ে এসেছিলেন। ধরে নিয়ে আসার পরে খুব করে শাসিয়ে দিয়েছিলেন যে এরপর তোর নামে যদি কোনো কমপ্লেইন পাই, তাহলে তুই কিন্তু বেঁচে থাকতে পারবি না। তো এরপরে ওই বাড়িতে উনি আর আসলে ভাবে থাকেন নাই। ওই বাড়িটা এখনো ওরকম আছে, দোতলাতে দিনের বেলা লোকজন ওই দোতলার ওই রুমে খুব একটা বেশি যায় না, ছাদের বেলা সন্ধ্যার পরে আসলে লোকজন খুব একটা বেশি যায় না। তো এভাবেই এখনো রয়ে গেছে। তো এরপরে ওই বাড়িতেও কোনো ঘটনা ঘটেছে কিনা এটিও শিবির আহমেদ ভাই আমাদেরকে জানাতে পারেনি। তবে এতটুকু বলেছে যে এবার পরে ওই আন্টির সাথে ওই স্বপ্নে দেখা দেয়, আবার পরবর্তীতে কোনো সমস্যা আর হয়নি, যেহেতু ওই জিনটাকে হুজুর শাসিয়ে দিয়েছিলেন যে না ডিস্টার্ব না করে। তো এটি ছিল ঘটনা। লিসেনার্স, এই যে ঘটনাটি আপনারা শুনলেন, নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন যে জিনদের ছলনা কতটা মারাত্মক হয়। নিশ্চয়ই আপনি আমি হলে কি করতাম? আমরা চিন্তা করতাম, বাহ, খুব পরহেজগার একটা জিন আমরা পেয়েছি। তখন আমরা কি করতাম? ও ছলনায় পরে জানালা খুলে দিতাম বা তাকে আসার সুযোগ করে দিতাম। আর তখনই ভয়ানক এক বিপদকে আমরা ডেকে নিয়ে আসতাম। আর ওই বিপদ যদি একবার হতো, এটা সলিউশন করাটাও অনেক টাফ হয়ে যেত। যেহেতু উনি একজন পরহেজগার মহিলা ছিলেন, আল্লাহ ওনাকে হেফাজত করেছেন যেভাবেই হোক,
তারপর হুজুরের পরামর্শ অনুযায়ী উনি চলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। এই জন্য আমরা সবসময় শুনি এবং আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক এটাও বলা আছে যে জিনেরা কিন্তু অধিকাংশ সময় ছলনার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে। এই কারণে এই বিষয়গুলোতে খুব সতর্ক থাকা জরুরি। আর সে যদি ভালো জিনিস হতো তাহলে তো অনায়াসে আসতে পারতো এখানে, কিন্তু কেন আসলো না? নিশ্চয়ই আসতে পারছিলেন না, যার কারণে এই সমস্যা সে তৈরি করছিল। আর ওই আন্টি যদি শুধু একবার ভুল করে এই সুযোগটা দিয়ে ফেলতেন তাকে, তাহলে বিশাল এক বিপদের মধ্যে তিনি পড়ে যেতেন। যাকে আল্লাহ তাকে হেফাজত করেছেন। এই ঘটনা থেকে আমাদেরও কিন্তু শিক্ষণীয় ব্যাপার রয়েছে, আমাদের জন্য মেসেজ রয়েছে। এই ধরনের ঘটনা যদি আমরা কখনো আমাদের সাথে ঘটে বা আমাদের পরিচিত কারোর সাথে ঘটে, তাহলে জানাতে হবে যে এগুলো কিন্তু বিশাল এক ধরনের ছলনা হতে পারে। কারণ ভালো জিন অনায়াসে চলে আসতে পারে তার কাছে, কিন্তু খারাপ জিন অনায়াসে চলে আসতে পারে না যদি না সে পথ না করে দেয়। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শিববির আহমেদ ভাইকে। তিনি এর আগেও চমৎকার চমৎকার ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এবারও চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। যে জানালার ছবিটা পাঠিয়েছেন প্রিয় লিসেনার্স, আমি সেই জানালার ছবিটা খুব তাড়াতাড়ি পোস্ট করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি সেই জানালার ছবিটা আপনারা দেখতে পাবেন। আর এরকম ঘর বাড়ি, বিশেষ করে ওই যে এলাকাটাতে আসলে ওই বাড়িটা ছিল, ওখানে তো আশেপাশে পাহাড় রয়েছে, বেশ শুনশান এলাকা। এই কারণে হয়তোবা ওই পিশাচিনীর আগমন ওই বাড়ির আশেপাশে ছিল। আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটি স্টোরি বলতে চাই আপনাদেরকে। আশা করি আমার স্টোরিটা আপনাদের অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অ্যান্ড আজকে যে স্টোরিটা আমি বলবো, সেই স্টোরিটা পাঠিয়েছেন পাবনা জেলা ফরিদপুর থানা কোনো একটা গ্রামে। গ্রামটির নাম তিনি বলতে অনিচ্ছুক, তাই আমি গ্রামটির নাম উল্লেখ করলাম না, এবং আমি ঘটনাটি তার ভাষাতেই বলার চেষ্টা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় আমি নামটি প্রকাশ করলাম না, একটি ছদ্মনাম হিসেবে রেখে দিলাম মোহাম্মদ রনি। এবং তিনি আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে, যখন আমরা এসএসসি পরীক্ষা দেই। তখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি বাসা থেকে অনেক দূরে থাকতাম। আমার খালার বাড়িতে থেকে পড়াশোনা করতাম, যেহেতু আমাদের সেই স্কুলটা অনেক দূরে থাকায় আমি দূরে থেকে পড়াশোনা করতাম। তারপরে আমি যখন বাড়িতে চলে আসার পরে আমাদের সাথে যেরকম ঘটনাগুলো ঘটতে থাকে, আমার ছোট ভাইয়া ছিল, সে ক্লাস 8-এ পড়ে, আমার থেকে 2-3 বছরের ছোট। আমি যখন রুমে চলে এলাম, আমার খালার বাড়ি থেকে রওনা দিয়েছি, তারপরে আমি আমার রুমে যখন চলে এলাম, আমার বাসাতে চলে এলাম। এবং বাসাতে চলে আসার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আমার ভাইয়া আমাকে অন্য নজরে দেখা শুরু করে। যেমন আমাকে দেখলে তার চোখগুলো বড় বড় হয়ে যায়, এবং আমাকে দেখলে তার এমনটা আচরণ হয় যে সে একটা হিংস্র প্রাণীর মতো আচরণ করছে আমার সাথে। তারপরে এরকম করতে করতে আমার ভাইয়া আমাকে বলে যে, এই তুই আমার হাতে মার খাবি, দেখ আজকেই তোকে মেরে ফেলবো। এরকম করে আমার গলায় টিপি দিয়ে আমাকে উচ্চ করে ফেলেছে আর কি। তারপরে আমাকে যখন দেয়ালের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপরে আমি বললাম যে হয়তো তুই ছোট মানুষ, কিছু বললাম না তোকে, যা। তারপরে আম্মুকে সবকিছু বলে, আম্মু বলে যে ওর এরকম সমস্যা হচ্ছে, ও আমার সাথে খারাপ আচরণ করছে। আমার মাথায় তখন খুন চেপে যায়। সব কিছু সহ্য করতে পারি, তো আমার মায়ের সাথে খারাপ আচরণ আমি সহ্য করতে পারি না। এর জন্য আমি আমার ভাইয়াকে সজোরে একটা চর মারি, এবং চর মারার পরে আমার ভাইয়া সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং সেন্স ফিরে আসায় আমার ভাইয়া আমার সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে, এবং আমাকে এত গালি দিতে থাকে যে গালিগুলো আমি আগে কখনো শুনিনি। তারপরে এই গালিগুলো দেওয়ার পর থেকে আমি তার গলায় টিপি মারি, এবং টিপে তাকে মেরে ফেলি। আমি এটা কিভাবে করলাম আমি জানি না। আমি তাকে এত জোরে গলায় টিপি দিয়ে মেরে ফেলেছিলাম, আপনি বিশ্বাসই করতে পারবেন না। তারপরে মেরে ফেলার পরে আমি কান্নাকাটি করতে থাকি, এবং আমার আম্মু আমাকে বলে যে তুই এটা কি করলি, তো ছোট ভাই হয়,
তো ছোট ভাই হয়, তুই এটা কি করলি? কাজটা তুই ঠিক করলি না। এখন একটা কাজ কর, যেহেতু তুই ভুলটা করেই ফেলেছিস, তাহলে কাউকে জানাস না। আর তুই নিজেই রাত 10টার পরে গিয়ে জানাজাটা করে দিস। তারপরে আমি এটা করার পরে 10টার সময় যাই এবং পরের দিন 10টার সময় যাওয়ার পরে আমি জানাজাটা করে দেই। কিন্তু আমি জানাজা করেছিলাম না, আমি কবরও ঠিক মতো করেছিলাম না। আমি তাকে পুঁতে দিয়ে আসি কবরস্থানে, এবং পুঁতে দিয়ে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে আমি প্রতিদিন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি। যেমন মনে হচ্ছিল যে একটা বাঘ এসে আমাকে খেয়ে ফেলছে। তারপরে আমি স্বপ্নের ভিতরে চিৎকার করে উঠি, এবং চিৎকার করে ওঠার পরে আমি আবার স্বপ্নের ভিতরেই অনুভব করতে থাকি যে আমার কে যারা একটা ছোট মানুষ এসে আমার পায়ে জড়িয়ে ধরে আমাকে কান্না করে বলছে যে ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে মেরে ফেললো এরা, আমাকে বাঁচাও, আমি এখানে ভালো নেই, আমাকে বাঁচাও। তারপরে আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি এবং ফজরের আজান দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সকালে উঠে আমি আমার মাকে সবকিছু জিজ্ঞেস করি এবং আমার মা আমাকে বলে যে না, এরকম কোনো বিষয় না, তুই হয়তো অনেক ধবলের ভিতর অনেক তোর শরীরটা হয়তো অনেক খারাপ, এর জন্য হয়তো এরকম সমস্যা হচ্ছে, কোনো ব্যাপার না, যা গিয়ে শুয়ে পড়, যেহেতু তুই সারা রাত ঘুমাতে পারিস নি, শুয়ে পড় যা। তারপরে আমি শুয়ে পড়ি এবং শুয়ে পড়ার পরে সকালেও আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি। রাতে যখন আমি স্বপ্ন দেখতাম তখন রাতের সিনগুলো হতো, আর দিনে যখন আমি স্বপ্ন দেখতাম তখন দিনের সিন। আমার মনে হচ্ছিল যে আমি একদম নিজেই স্বপ্নের ভিতরে ঢুকে পড়েছি, মনে হচ্ছে আমার সাথে একদম ডাইরেক্ট সরাসরি নিজের সাথে হচ্ছে। এরকম হতে হতে আমার সাথে যেরকম সমস্যা হচ্ছিল বেশ কিছুদিন, 15-20 দিন এরকম সমস্যা হচ্ছিল। তারপরে একদিন আমি স্বপ্ন দেখতে পারি যে রাত তখন বাজে আনুমানিক রাত 12:30টার সময় আমি স্বপ্ন দেখতে থাকি যে একটা ছেলে এসে আমার কাছে ভিক্ষা চাচ্ছে। মনে হচ্ছে যে আমার কাছে এসে তার গায়ের যে ড্রেসটা পরেছে আর কি, সেই ড্রেসটা একদম ছিঁড়ে গেছে, এবং ছিঁড়ে যাওয়ার পরে সে এমন ভাবে এসে আমার কাছে চাইতেছে, মানে চাল কিংবা অন্য কোনো সাহায্য চাচ্ছে। আমি তাকে বললাম যে আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। এরকম করার পরে আমি যখন চালটা নিয়ে আসি স্বপ্নের ভিতরে, কিন্তু চালটা নিয়ে আসার পরে দেখতে পাই যে সেখানে সেই ছেলেটা নেই। তারপরে আমি স্বপ্নটা ভেঙে যাই, এবং স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে এর ব্যাখ্যা আমি খুঁজে পাই না। তারপরে আমি পরের দিন হুজুরের সাথে সবকিছু দেখা করি, হুজুরকে বলি যে হুজুর এরকম এরকম সমস্যা, কি করব বলেন। হুজুর বলে যে তুমি যেহেতু তোমার ভাইয়াকে গলায় টিভি দিয়ে মেরে ফেলেছো, তাহলে তোমাকে এর সমস্যার সমাধান করতে হবে। আমি গায়েবানা জানাজা দিতে পারবো, সমস্যা নেই, একটা কাজ করো, তুমি কালকের পরের দিন আমি ফ্রি আছি, তুমি একটা কাজ করো, তুমি চলে আসো। তারপরে আমি যথারীতি হুজুরকে ডাকতে যাই এবং হুজুর বলে যে আচ্ছা সমস্যা নাই, চলো। রাত 12টার সময়, যেহেতু লোকজনকে জানানো যাবে না, এর জন্য রাত 12টার সময় আমরা গায়েবী জানাজাটা দিয়ে উঠি, এবং গায়েবী জানাজা দেওয়ার পরে আমি দেখতে পাই যে অনেকগুলো অবায়ক ওই বাঁশ ঝাড় আছে। সো অনেক আপনারা অনেকেই জানেন যে কবরস্থানে কিন্তু অনেক বাঁশ ঝাড় আছে। সো সেই কবরস্থানে দেখতে পাই যে বাঁশ ঝাড়ের উপরে অনেক কালো ছায়া আকৃতির অনেকগুলো অবয়ব আমার দিকে তাকিয়ে আছে, এবং তাকিয়ে থাকার পর থেকে মনে হচ্ছিল যে সে আমাকে মেরে ফেলবে, এরকম অবস্থা। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে হুজুরের সাথে যেহেতু আমি আছি, আমার কোনো ভয় লাগছিল না। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি এবং পড়তে পড়তে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তারপরে এরকম করতে করে সবকিছু ঠিক করার পরে আমি আবার রুমে এসে শুয়ে পড়ি, এবং রুমে এসে শুয়ে পড়ার পরে আমাকে হুজুর ফোন দেন, এবং ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আচ্ছা
তুমি আমার সাথে সকালে দেখা করো। আমি হুজুরকে বললাম, আচ্ছা হুজুর, সমস্যা নেই, আমি সকালে দেখা করব। সকালে যখন আমি হুজুরের সাথে দেখা করি, হুজুর আমাকে বলে যে আচ্ছা, তুমি স্বপ্নতে যে দেখতে পেয়েছিলা যে একটা ছেলে তোমার কাছে এসে ভিক্ষা চাচ্ছে, তুমি তাকে ভিক্ষা দিলে না কেন বলো? আমি বললাম, হুজুর এটা আপনি জানলেন কিভাবে বলেন? আমি তো তাকে আমি তো চাল এনে তাকে দিতে চাইছিলাম, সেই ছেলেটাই তো নিল না, এতে আমার দোষটা কি বলেন? হুজুর বলে যে হ্যাঁ, আসলে তোমার তো কোনো দোষ নাই, তুমি একটা কাজ করো, তুমি যে চালটা স্বপ্নের ভিতরে নিয়েছিলে, সেই চালের পরিমাণেই তুমি বাসা থেকে চাল নিয়ে এসে এই মসজিদে দিয়ে যাও। তারপরে সেই চাল এনে মসজিদে দিয়ে যাই। তারপরে আমাদের সাথে বেশ কিছুদিন এরকম সমস্যা হয় না। তারপরে এখন আমার ভাইয়াকে আমি অনেক মিস করি। আসলে আমার ভাইয়া আমার সাথে এরকম আচরণ কেন করছিল আমি জানি না। ঘটনাক্রমে জানা যায় যে আমার ভাইয়াকে নাকি একটা ভয়ঙ্কর জিন ধরেছিল। তার কারণে হয়তো আমার ভাইয়া এরকম সমস্যা আমাদের সাথে করছিল। কিন্তু আমার ভাইয়া জন্য আমি অনেক দোয়া করছি। আমার ভাইয়া ইনশাল্লাহ, আপনারা অবশ্যই দোয়া করবেন আমার ভাইয়া যেন জান্নাত নসিব করেন বা জান্নাত পায়। সো এই বলে তিনি তার ঘটনাটি আমার সাথে শেষ করেছেন, এবং আশা করি তার ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সজীব ভাইয়া, আপনিও অনেক ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আমার নাম সোনিয়া আফরোজ মায়া। আমার বাড়ি নরসিংদী জেলার কোনো একটা গ্রামে। অবশ্য গ্রামের নামটা আমি বলছি না, শুধু এতটুকুই বলছি, নরসিংদী জেলার কোনো একটা গ্রাম আমার বাসা। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব তা আমার সাথে ঘটে 2014 সালে। তখন আমার পড়াশোনার পাশাপাশি একটি গার্মেন্টসের টাইম কিপার হিসেবে চাকরি নিই। তখন আমি মাত্র এসএসসি করেছি। এসএসসি করে ইন্টারে ভর্তি হয়েই একটা গার্মেন্টসের টাইম কিপার হিসেবে আর কি চাকরি নেই। তখন ছিল শীতকাল, ডিসেম্বরের 14 তারিখ। আমাদের কোম্পানি থেকে সবাই সিলেট মাজার দেখতে যাবে, তো এ বলে আর কি গাড়ি নেওয়া হলো। তো আমার পরিবার প্রথমে যাইতে নিষেধ করলেও পরে আমার জোরাজুরিতে যেরকম এক প্রকার রাজি হয় যাইতে। তো আমাদের ছুটি হয় রাত্র 8টায়। তো আমরা সবাই আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম যে 8টায় ছুটি হলে যে যার যা প্রয়োজনীয় জিনিস আগেই নিয়ে আসছিল। তো 8টা ছুটি হলে আমরা 9টা, 9:30টার দিকে রওনা দেব। তো সেই কথা মতো অফিস 8টায় ছুটি হলো। তো আমরা তো আগে থেকে প্রস্তুত ছিলাম যে ছুটি হলেই আমরা অফিস থেকে রওনা দেব। তো যেই কথা সেই কাজ, রাত 8:30-এ গাড়ি ছাড়লো সিলেট যাওয়ার উদ্দেশ্যে। তো আমি একটা কথা বলে রাখি, আমাদের বাড়ি থেকে হাইওয়ে প্রায় 45 মিনিটের রাস্তা, তাও আবার মাঠের উপর দিয়ে যেতে হয়। একটা সাইকেল কোনোভাবে যেতে পারে, তো এরকম একটা রাস্তা। প্রায় 45 মিনিট হাঁটলে তারপরে আমাদের বাড়ি। চারদিকে শুধু মাঠ আর মাঠ। তো এই মাঠের আবার আমাদের বাড়ি থেকে প্রথমে যাইতে অনেকগুলো শিমুল গাছ পড়ে। তো মনে হয় যেন একটা গাছ থেকে আরেকটা গাছের জন্ম। তো সেই জায়গাটার নাম বলে শিমুলতলা। তো আর কিছু দূর আগালে একটা 3 কোনা পুকুর। অবশ্য এই পুকুরটা নিয়ে অনেক কথা মানুষের মুখে শোনা যায়। যদি আবার কখনো সময় পাই, অবশ্যই ওই পুকুরের কথাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এখন চলে যাচ্ছি মূল ঘটনায়। তো
সবাই ক্লান্ত ছিলাম। তো রাত্র প্রায় মধ্যরাত হয়ে গেছে। তো আমরা সবাই গাড়ির সবাই অনেকটা ক্লান্ত, কারণ সারাদিন কাজ করেছে, সেজন্য যে যার জায়গায় ঘুমাচ্ছিল। সাধারণত আমার গাড়িতে উঠলে ঘুম আসে না, সেদিনও আমার চোখে ঘুম ছিল না। আমি জানালা দিয়ে বাহিরে দেখছিলাম, চারদিকে অনেক কুয়াশা, তাই ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না। গাড়ির লাইটের আলোয় যতটা দেখা যায় ঠিক ততটাই দেখতেছিলাম। তো হঠাৎ আমি দেখতে পাই একটা গাছের ডালে একটা মেয়ে, মানে গলায় লাল রঙের একটা কিছু ছিল, মানে একটা লাশ ঝুলে আছে। মেয়েটা যেন স্কুল ড্রেস পরা ছিল, এরকমই একটা বোঝা যাচ্ছিল, কারণ মানে গাড়ির লাইটের আলো আমি যতটুকু দেখতে পারি এমন একটা কিছু পরা, যেরকম সে স্কুলে আমরা সাধারণত স্কুল ড্রেস যেরকমটা দেখি, তো ঠিক তেমনই ছিল। 5 থেকে 7 সেকেন্ড আমি দেখলাম, তো আমি তো প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয়ে অনেক জোরে আমি চিৎকার করে উঠি। আমার চিৎকারে গাড়ির সবাই জেগে যায়। আমার পাশে ঘুমিয়েছিল আমার বিয়ে আকাশ, সেও জেগে যায়। আমার সারা শরীর এই শীতের মধ্যে ঘেমে অস্থির হয়ে যায়। সবাই জানতে চায় কি হয়েছে, কেন চিৎকার করেছি, কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না। মনে হচ্ছিল যে আমি বারবার কথা বলতে চাচ্ছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কিছু সময় পরে সবাইকে বললাম যে ঝুলে থাকা লাশটার কথা, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। তবে ড্রাইভারকে দেখে মনে হচ্ছিল যে সেও কিছু দেখেছে, কিন্তু সেও কিছু বলল না। একবার ড্রাইভার আর হেল্পার একজন আরেকজনের দিকে আর কি তাকাচ্ছিল, মনে হচ্ছিল তারা কিছু দেখেছে কিন্তু লুকাচ্ছে। তো তারপর আমরা আবার রওনা দিলাম। মাঝারে পৌঁছানোর আগে আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসে। আমি মাজারে গেলাম, কিছুতেই হাঁটতে পারছিলাম না, এমন একটা পরিস্থিতি। আকাশ আমাকে ধরে ধরে হাঁটাচ্ছিল, কারণ গাড়িতে বসে থাকা একা আমার পক্ষে সম্ভব না। তো সেজন্য আকাশ আমাকে ধরে ধরে হাঁটাচ্ছিল। দুপুরবেলা আমরা গিয়ে পৌঁছাই, মানে শাহজালাল মাজার থেকে শাহপরান মাজারে আমি যাই। প্রথমে যাওয়ার পরে আমি আর গাড়ি থেকে নামি নাই, কারণ এরকম একটা অবস্থা ছিল, মনে হচ্ছিল যে আমার শরীরটা একদম শেষ হয়ে গেছে, আমি এক পা এগোতে পারতেছি না। তারপরে আর কি আমি আর এতে যাই নাই। শাহজালাল মাজার থেকে শাহপরান মাজারে গাড়িতেই বসেছিলাম, আমি আর মাজারের ভেতরে ঢুকি নাই। তো দুপুরবেলা আমরা পৌঁছে জাফলনে, তখনও আমার গায়ে অনেক জ্বর, হাঁটতে পারছি না। আকাশ আমাকে সাথে করে নিয়ে গেছে চা বাগান দেখাতে, কিন্তু কোনোভাবেই আমি হাঁটতে পারছি না, এরকম একটা পরিস্থিতি। এর মধ্যে সারাদিন কিছু খেতেও পারিনি। আকাশ আমাকে একটা চিপসের প্যাকেট হাতে দেয়, দিয়ে বলে তুমি এটা খাও, আমি টয়লেটে যাচ্ছি। 20 থেকে 25 সেকেন্ড পরে একটা মেয়ে আমার সামনে আসে, কিন্তু কোনো কথা বলছে না, শুধু হাতটা বাড়িয়ে দিচ্ছে আমার দিকে। মেয়েটার চুলগুলো ছিল এলোমেলো, হালকা একটা জামা পরা ছিল, তবে সাদা সালোয়ার আর নীল রঙের একটা জামা ছিল, আর গলায় ছিল লাল রঙের একটা ওড়না। ওড়নাটা মানে জামা কাপড় যে পরেছে এতটা নোংরা, মানে খুব নোংরা ছিল। তারপরে মেয়েটা যখন আমার দিকে বারবার হাত বাড়াচ্ছে, তা আমি বুঝতে পারলাম মেয়েটা হয়তো অনেকটা ক্ষুধার্ত। তো আমিও প্যাকেটটা আমি মেয়েটার হাত মানে আগাইয়া দিলাম। তার সামনে যখন আগাইয়া দিলাম, তো প্যাকেটটা আমার হাতেই ছিল। তো যখন সে আমার প্যাকেট থেকে একটা চিপস নিতে যাবে,
তখন তার হাতের সাথে আমার হাতটা একটু লাগে। হাতটি ছিল এতটাই ঠান্ডা যেন একটু বরফ আমার গায়ে আইনা লাগাইছে কেউ, এরকমটা মনে হচ্ছিল। তো আমি তেমন কিছু মনে করিনি, কারণ তখন ছিল প্রচন্ড শীত। মেয়েটির গায়ে তেমন কোনো জামা কাপড় ছিল না। তো মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি করে হাসি দিল। হাসিটা ছিল বাচ্চাদের হাসির মতো ঠিক। মেয়েটি বলল, কিরে, কাল রাতের কথা ভেবে চিন্তা করিস? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেলাম। গত রাতের কথা এই মেয়েটি কি করে জানলো? মানে আমি কোনোভাবে মিলাতে পারছিলাম না। আমি ভালোভাবে মানে মেয়েটার দিকে তাকালাম, দেখলাম। আমার কাছে মনে হচ্ছিল এটাই যেন সেই মেয়ে যাকে আমি গত রাতে গাছের ডালে ঝুলে থাকতে দেখছি। মানে আমি ভয়ে এত জোরে চিৎকার করি, আমার চিৎকারে আকাশ সহ আমার সাথে যারা ছিল সবাই দৌড়ে আসলো আমার কাছে, এসে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে আমার। আমি মেয়েটির কথা বলি, কিন্তু তারা কিছুই বিশ্বাস করতেছিল না। তখন আমার কথা তারা হাসির ছলে উড়াই দিতেছিল। মানে আমি বারবার বলা সত্ত্বেও তারা বিশ্বাস করছে না। তারা বলে আমাকে নাকি একা দাঁড়িয়ে থাকতে দেখছে, আমার পাশে নাকি কেউ ছিল না, তারা কাউকেই দেখেনি। তো তারপর তারা বলতেছে যে আমি নাকি শুধুই মানে এরকম ভাবে চিপসের প্যাকেটটা ধরেছি যেন মনে হচ্ছে আমি কাউকে তা দিতেছিলাম। তো তারা তো আমার কথা আর বিশ্বাসই করলো না। তো আমরা আবার মানে চা বাগান থেকে গাড়ির উদ্দেশ্যে মানে গাড়ির এখানে ব্যাক করতেছিলাম। তার প্রায় 20 মিনিট পরে আমার শরীরে একদম জ্বর কমে গেছে। মানে একদম মানে এতটাই নর্মাল অবস্থা যে মাত্র 20 মিনিট 25 মিনিট আগেও আমার গায়ে হাত দিলে পুড়ে যাওয়ার অবস্থা ছিল, কিন্তু এই ঘটনার 20 মিনিট পরে আমার শরীর একদম নর্মাল হয়ে গেছে। আর আমার এতটা ক্ষুধা পায়, মনে হচ্ছিল যে যদি আমার সামনে খাবার যদি মানে অনেক অনেক খাবারও রাখে আমি মনে হয় সব একবারে খেয়ে ফেলবো, এরকম ক্ষুধা লাগে। তো আমি আর আকাশ একটা রেস্টুরেন্টে যাই, তো খাওয়া দাওয়া করে মানে গাড়িতে উঠে বসি। ঘটনাটা হয়তো এখানেই শেষ হলে পারতো, কিন্তু শেষ হলো না। মাঝপথে যেখানে নাকি আমি গাড়ি মানে লাশটা দেখেছি, ঠিক তার কাছে আসার পরেই তো গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়িটা নষ্ট হওয়ার কারণে মানে এই গাড়িটা সারাতে আমাদের অনেক রাত হয়ে যায়। তো গাড়ি থেকেই মানে গাড়িটা সারানোর পরে আমরা যখন আবার রওনা দেই, তো গাড়ি থেকেই আমরা বলতেছি, মানে আমি আকাশকে বলতেছি যে এতটা রাত্র হয়ে গেছে, তো কি করে বাসায় যাব? আমাদের বাস স্ট্যান্ড থেকে তো যাইতে অনেকটা সময় লাগবে। তখন আকাশ বলতেছে কি যে ঠিক আছে, আজকে বাসায় যেতে হবে না, তুমি আমার ফ্রেন্ডের কথা বলতেছে যে তুমি তার সাথে তার বাড়িতে চলে যাও, কালকে তোমার বাড়িতে চলে যাই। পরে আমি বললাম যে না, আজকে যদি আমি বাড়িতে না যাই আমার বাড়িতে অনেকটা টেনশন করবে। তো তখন আর কি আমি বারবার বলতেছিলাম যে ঠিক আছে আমি একাই চলে যাব। তখন প্রায় রাত্র 3টা বেজে যাচ্ছে, আরো শীতকাল, চারদিক ঘন কুয়াশা, প্রচন্ড অন্ধকার। তো আকাশ বারবার বলতেছে যে তুমি এই অন্ধকারের মধ্যে একা যেতে পারবে? হ্যাঁ আমি যেতে পারবো, কি করব, একা তো যেতেই হবে, না তো বাড়িতে তো সবাই মানে টেনশন করবে। তখন আকাশ বলতেছে ঠিক আছে, তোমাকে একা যেতে হবে না, যা হবার তাই হবে, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। পরে আমি যেরকম একটু সাহস পেলাম যে ঠিক আছে, আম্মু যদি জিজ্ঞাসা করে বলবো যে একা আসতে পারি নাই, সেজন্য আমাকে দিয়ে যেতে আসছে। তারপরে যেই কথা সেই কাজ, আমরা আইসা মাত্র গাড়ি থেকে এক পা মাত্র নামছি, তারপরে দেখি আমার আম্মু আর আমার ভাইয়া। তো আমার আম্মু বলতেছে কি এতক্ষণে তুই আসছিস,
কতটা সময় ধরে তোর জন্য অপেক্ষা করতেছি এখানে। তো আম্মুকে ভাইয়াকে দেখে যেরকম আমার একটু মানে স্বস্তি আসলো যে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা হবে না, আমি বাড়িতে যেতে পারবো। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার আম্মু আর আমার ভাইয়া তো গাড়ির হেডলাইটের যে আলোটা, সে আলোটা দিয়ে আসছে না, অন্ধকার দিয়ে একটু সাইডে দিয়ে আমার কাছে আসতেছে। তো তখন এই জিনিসটা আমি অতটা আমলে নেই নাই, না নিয়ে তো আম্মুকে বলতেছি যে ঠিক আছে, তোমরা তো অনেকক্ষণ ওয়েট করেছো, চল। পরে আম্মু আকাশের দিকে তাকায় বলতেছে কি যে বাবা আকাশ, তুমি যদি না থাকতা আজকে যে আমার মেয়েটার কি হতো। আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে আম্মু আকাশকে কি করে চিনলো আর তার নাম কিভাবে জানলো। মানে এসব আর কি ভাবতেছিলাম। আবার মনে মনে ভাবলাম যে হয়তো আমার সাথের কেউ আমার ভাইয়ের পরিচিত, তো আবার আমার ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল আমার সাথে জব করতো। আমি ভাবছি হয়তো উনি ফোন দিয়ে আমার ভাইয়ারে বলছে আর ভাইয়া হয়তো আম্মুরে বলছে। তারপর আর কিছু কথা বললাম না, সবাই কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়িতে আম্মুর সাথে ভাইয়ের সাথে চললাম। তো প্রায় অনেকটা রাস্তা আসার পর তো আমার ফোনে তখন চার্জ ছিল না। তো আমি বারবার ফোনটা বের করতেছি, মানে ওপেন করতেছি যে দেখি একটা কল করা যায় কিনা। মানে বারবার ফোনটা ওপেন হচ্ছিল আবার বন্ধ হয়ে যাচ্ছিল। তো এর মধ্যে আমার ভাই আমার ধমকি দিয়ে বলে কি, ফোন চালু করবি না, বন্ধ কর ফোন। এটা বলার সাথে সাথে না আমি একটু ভয় পেয়ে যাই। তো কারণ আমি আরো ভয় পাচ্ছিলাম যে আকাশকে আমার সাথে দেখেছে আর ওইসব কথা সব শুনেছে, আকাশ আমার সাথে ছিল, তো হয়তো সেই বিষয়টা নিয়ে আমার বাড়ির লোকজন রেগে গেছে। তো আমি আর ফোন বের করলাম না। তবে একটা জিনিস আমি ফলো করলাম, মানে আমাদের যে বাড়ির রাস্তাটা, সেই রাস্তা থেকে হাইওয়ে পর্যন্ত যেতে মাঠের উপর দিয়ে যেতে হয়, চারদিকে শুধু মাঠ আর মাঠ। তো একটা সাইকেল নিয়ে যাওয়াটাই এখানে মানে খুব রিস্কি হয়ে যায়, যেহেতু দুই পাশে ধান ক্ষেত। তো আমরা তিনজন হাঁটছিলাম এবং কি পাশাপাশি হাঁটছিলাম। আর তখন আমার মাথায়ও কিন্তু এসব কিছু আসে নাই যে যাওয়ার সময় এতটা চিকনা রাস্তা দেখলাম, এখন এরকম মোটা কি করে হলো। তখন কিন্তু সত্যি বলছি আমার মাথায় তেমন মানে বিষয়টা আসেনি। তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে বাড়ির প্রায় পৌঁছেই গেছি। তখন আবার আমি মানে ব্যাগের মধ্যে কি যেন আমি খুঁজতেছিলাম নাকি কি, ব্যাগটা মাত্র খুলেছি, নিচের দিকে তাকায়া তো মানে কয়েক সেকেন্ডের মধ্যে সামনে তাকাইলাম, আমাদের বাড়ির গেটে থেকে 30-35 হাত দূরে হবে। তো সামনে দেখি আম্মু ভাইয়ে কেউ নেই আমার পাশে। তো আমি ভাবলাম হয়তো ব্যাগের ভিতরে মানে দেখতেছিলাম, তো এর মধ্যে মনে হয় যে আম্মু আর ভাইয়া বাড়ির ভিতরে ঢুকে গেছে। তো আমি বাড়ির ভেতরে ঢুকলাম, আমার হাতে ব্যাগ ট্যাগ ছিল, সেগুলা আবার আমি আমাদের দরজার সামনে রাইখা, গ্রাম অঞ্চলে সাধারণত ওয়াশরুম গুলো একটু বাইরে হয়, তো আমি ওয়াশরুমে গেলাম, মুখ হাত ধুলাম, ধুয়ে টুয়ে আর কি দরজার এখানে আসলাম, এসে দেখি কি দরজার ভেতর দিয়ে বন্ধ। তো আমি ধাক্কাইতেছি, দরজা বারবার নক করতেছি, কিন্তু কোনো রেসপন্স নাই, এই পাশ ওই পাশ। তখন আমার ভাইয়া মানে ঘুম থেকে উঠে মানে ঘুমের চোখে দরজা এসে খুললো। পরে আমি বললাম কি, এখন আইসে এখনই ঘুমায় পড়ছস? তো তুই জানোস না আমি যে বাইরে আছি? পরে আমার ভাই বলতেছে কি, তোর জন্যে আমি আর আমার একটা চাচু হয়, ওনার কথা বলতেছে আমি আর চাচা কতক্ষণ গিয়ে তোর জন্য বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছি, তোর এতক্ষণে আসার সময় হয়েছে না। পরে আমি মনে করছি যে ওই ঘুমের ঘরে হয়তো বাজে বকতেছে। পরে আমি বললাম কি যে এতক্ষণ দাঁড়ায় আছিস মানে? বলতেছে হ্যাঁ, কতক্ষণ দাঁড়ায় থাকিয়া প্রায় 1:30টার সময় আমরা বাসায় আসছি। পরে আমি 1:30টার সময় বাসায় আসছিস মানে কি? তুই আমার আনতে যাস নাই, আমি তোর সাথে আসি নাই, আর আম্মু কই? পরে বলতেছে আম্মু মামার বাড়িতে গেছে। আম্মু মামার বাড়িতে গেছে মানে?
এবার হ্যাঁ, আম্মু মামার বাড়িতে গেছে, বিকেলবেলা মামা আসছিল, আইসা আম্মুরে নিয়ে গেছে, ওইখানে নাকি একটু ঝামেলা হয়েছে। তো আমি মনে করছি হয়তো মানে ঘুমাচ্ছে, তো ঘুমের ঘরে বাজে বকতেছে। তো আমি এই রুম ওই রুম খুঁজতেছি, দেখি এই পাশে ওই পাশে কেউ নাই। পরে আমি বারবার ওইতে আবার গিয়ে ঘুমায় রয়েছে, আবার ওরে যে ডাইকে উঠাইলাম যে কি হয়েছে, আম্মু কই। পরে ওই আমার ধমকি দিয়ে বলতেছে কি, বলছি না তোরে মামা বাড়িতে গেছে, যা খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমা। তারপর মানে কোনোভাবে আমি বিষয়টা মিলাতে পারছি না যে আমি ওইখানে নামলাম, আকাশের সাথে কথা বললো আম্মু, তারপর আমার সাথে আমাকে ভাইয়া রাস্তায় ধমকি দিল, মানে ওদের সাথে আসলাম আমি বাসায়, এখন বলতেছে যে আম্মু নাকি মামা বাড়িতে গেছে। তো আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না। তখন আমি ফোনটা নিয়ে মানে ফোনটা চার্জে দিয়েছিলাম, তো চার্জের মধ্যে রাখি আর কি আমি আম্মুরে মামা বাড়িতে ফোন দিই। তো ফোনটা রিসিভ করে আমার ছোট মামা। ছোট মামা রিসিভ করে বলতেছে কি, আমি জিজ্ঞেস করলাম যে আম্মু কই। পরে বলতেছে তোমার আম্মু তো তোমার নানুর সাথে ওই রুমে ঘুমাইছে, কেন কোনো সমস্যা, ডেকে দেব। যখন এটা বলছে, বিশ্বাস করেন আপনারা, আমার মনে হচ্ছিল যে আমি কি সত্যি কি স্বপ্ন দেখছি, নাকি আমার সাথে এরকম ঘটনাটা আসলে ঘটেছে, আমি কোনোভাবেই মেলাতে পারছিলাম না। তারপরে এইভাবে আর কি আমি আকাশকে ফোন দিলাম, আকাশের কাছে ঘটনাটা শেয়ার করলাম। আকাশও পুরো অবাক যে এটা কি করে সম্ভব হতে পারে। তো এইভাবে আর কি, তো আম্মু আসার পর আম্মুর কাছে ঘটনাটা শেয়ার করি। তখন আম্মু বলে যে আসলে পৃথিবীতে ভালো খারাপ সবই আছে, হয়তো কোনো ভালো জিনিস ছিল যেটা নাকি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। তবে আজও আমি অবাক হই যে এরকম একটা পরিস্থিতিতে কি করে কি হলো, আসলে আমার কাছে কোনো উত্তর নাই বিষয়টার। তবে এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।